আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, দেখো শুরু করতেছি। আচ্ছা, আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে এফআইআর ফিল্টার ডিজাইন। যেহেতু আমাদের সিলেবাসটা একটু উম, আমাদের ক্লাসটা হয়তো কম হয়ে গেছে, আমি জানি না কি হয়েছে মাঝখানে। আহ তবে আমাদের একটু এখন তাড়াতাড়ি আগানো লাগবে। আচ্ছা, তো আমি আচ্ছা, ঠিক আছে, দেখো আমি তোমাদেরকে এখানে বেসিক আইডিয়া গুলা বলে দিচ্ছি। এটা বললে তোমরা ইনশাল্লাহ পারবা। আচ্ছা, দেখো, ধরো আহ উম আচ্ছা, ফিল্টারের তো আমরা অনেক কিছু দেখছি। তো আমরা এখন ডিজিটাল সিগন্যাল প্রসেসিং কিভাবে ফিল্টার ইউজ করা হয় এই জিনিসগুলো দেখ। আচ্ছা, দেখো যে ধরো হচ্ছে তোমার কাছে একটা মেসেজ সিগন্যাল আছে। ধরো এরকম একটা সিগন্যাল আছে, ঠিক আছে? তো এই সিগন্যালটা আছে হচ্ছে তোমার কাছে টাইম ডোমেইনে তোমার কাছে একটা মেসেজ সিগন্যাল বা যে কোনো কিছু আছে। ধরো এটাকে আমি এমটি বললাম, মেসেজ সিগন্যাল। তো এইটাকে তুমি যখন এই সেম সিগন্যালটাকে তুমি যখন ফ্রিকোয়েন্সি ডোমেইনে দেখবা, মানে এটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম যদি করো, এই সিগন্যালটাকে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করো, তাহলে তোমার এখানের অ্যাক্সিসটা হয়ে যাবে ওমেগা অ্যাক্সিস। তো ধরো এখানে তুমি এটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে ধরো এরকম কিছু একটা পাবা। ঠিক আছে, তো এটাকে আমি বললাম হচ্ছে এম অফ ওমেগা। আচ্ছা, এখন আমরা তারপরে কি করি? আমরা যদি এই টাইম ডোমেন সিগন্যালটাকে, যেটা কন্টিনিউয়াস আছে, এই সিগন্যালটাকে যদি আমরা স্যাম্পলিং করি, এই সিগন্যালটাকে তুমি যদি স্যাম্পলিং করো, তাহলে এরকম একটা জিনিস পাবা। যে ধরো এরকম তুমি হচ্ছে স্যাম্পলড জিনিসপত্র পাবা আর কি। ঠিক আছে, যে ধরো এটাকে তুমি যদি স্যাম্পল করো তাহলে এরকম স্যাম্পল জিনিসপত্র পাবা। তখন আর এটা এমটি থাকতেছে না। আচ্ছা, আমরা এমটা ইউজ না করি, যেহেতু আমরা সব জায়গায় এক্স করে আসছি। তো ধরো এটা হচ্ছে এক্স টি ছিল, আর এটা হচ্ছে এক্স অফ ওমেগা। তখন আর এই অ্যাক্সিসটা টি থাকতেছে না, অ্যাক্সিসটা এন অ্যাক্সিস হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে এক্স। এখানে একটা কথা সবসময় মনে রাখবা, সেটা হচ্ছে টাইম ডোমেনে যখনই আমি স্যাম্পল করব, ফ্রিকোয়েন্সি ডোমেনে রেপ্লিকা তৈরি হবে। আর রেপ্লিকা গুলা কতক্ষণ পর পর তৈরি হবে? যদি তুমি ফ্রিকোয়েন্সি অ্যাক্সিস চিন্তা করো, তাহলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি পর পর রেপ্লিকা তৈরি হবে। আর যদি তুমি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি চিন্তা করো, মানে ওমেগা, তাহলে 2 পাই পর পর রিপিট হবে। আর যদি এফ বাই এফ এস এটা চিন্তা করো, তাহলে 0 1 2 এরকম রিপিট হবে। তো ধরো আমরা ওমেগা অ্যাক্সিস চিন্তা করতেছি। তো এইটার যে ফুরিয়ার ট্রান্সফর্ম, স্যাম্পল সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম হবে, কন্টিনিউয়াস সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্মটাই 2 পাই পর পর রিপিট হইতে থাকবে। তাহলে এইটা ছিল কন্টিনিউয়াস সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম। ধরো এটা একটা পাইলাম, এটাই আবার রিপিট হইতে থাকবে 2 পাই পর। এটা ধরো 0, এটা হচ্ছে 2 পাই, এটা হচ্ছে -2 পাই। এইটুক আমরা জানি। তার মানে একটা জিনিস সবসময় মনে রাখবা, এটা তোমাদের সারা জীবন কাজে লাগবে যদি কেউ এই ফিল্ডে কাজ করো, বা ধরো ইলেকট্রিক্যাল যে কোনো ফিল্ডে কাজ করো। সেটা হচ্ছে আহ যখনই আমি কোনো একটা ডোমেইনে স্যাম্পলিং করব, তখন অন্য ডোমেইনে রেপ্লিকা তৈরি হবে। স্যাম্পলিংটা অন্য ডোমেইনে ট্রান্সফার হবে রেপ্লিকা হিসাবে। রেপ্লিকা শব্দটার অর্থ কি? মানে কপি হিসাবে। তাহলে তুমি ফুরিয়ার ডোমেইনে স্যাম্পলিং করলে টাইম ডোমেইনে রেপ্লিকা হবে, আবার টাইম ডোমেইনে স্যাম্পলিং করলে ফুরিয়ার ডোমেইনে রেপ্লিকা হবে। এটা একটা একটার ভাইস ভার্সা। আচ্ছা, এখন দেখো যে এখন আমরা ফিল্টারটা কি করি? আমরা লো পাস ফিল্টার ইউজ করি। লো পাস ফিল্টার যে কাজটা করে, এই যে আমার মাঝখানের যে লো ফ্রিকোয়েন্সি যেটা আছে, আমার তো একই মেসেজটাই বারবার রিপিট হচ্ছে, তো সবগুলা তো আমার দরকার নাই। তো আমি কি করি, যে মাঝখানের যে জিনিসটা আছে শুধুমাত্র এটাকে রাখি, আর বাকিগুলাকে কাট করে ফেলে দিই।
ঠিক আছে। আচ্ছা এইটা, আচ্ছা আরেকটা কথা আছে, এটা হচ্ছে এই যে প্রথম কথাটা হচ্ছে যে স্যাম্পলিং এর ট্রান্সফরমেশন হচ্ছে রেপ্লিকা। আর আরেকটা কথা হচ্ছে যে মাল্টিপ্লিকেশন এটা অন্য ডোমেইনে হয়ে যাবে কনভলিউশন। ঠিক আছে। আমার মানে তীর চিহ্ন থেকে এরকম চিহ্ন দেওয়া ভালো, যে একটা ডোমেইনে মাল্টিপ্লিকেশন করলে অন্য একটা ডোমেইনে কনভলিউশন হবে। টাইম ডোমেনে মাল্টিপ্লিকেশন করলে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভলিউশন হবে। ফ্রিকোয়েন্সি ডোমেনে মাল্টিপ্লিকেশন করলে টাইম ডোমেনে কনভলিউশন হবে। এটা একটার একটার ভাইস ভার্সা। আচ্ছা এখন আমরা ফিল্টারটা কেন বানাই? ফিল্টারটা বানাই হচ্ছে আমরা বাকি ফ্রিকোয়েন্সি গুলোকে বাদ দিয়ে দেওয়ার জন্য এবং একটা পার্টিকুলার রেঞ্জের ফ্রিকোয়েন্সি রাখার জন্য। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা যে এই সিগন্যালটা যেটা পাইলাম, এটাকে আমরা শুধুমাত্র মাঝখানের জিনিসটাকে রাখতে চাই আর বাকিগুলোকে কাট করে ফেলতে চাই। তো মাঝখানের জিনিসটাকে যদি আমি রাখতে চাই তাহলে মাঝখানের জিনিসটাই তো লো ফ্রিকোয়েন্সি। তো আমি একটা লো পাস ফিল্টার ইউজ করি। ঠিক আছে, তো লো পাস ফিল্টার দিয়ে আমি ইউজ করে এই জিনিসটাকে কি করব, যে তোমার আহ, আমি বাকি হায়ার ফ্রিকোয়েন্সি গুলাকে বাদ দিয়ে দিই। আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখবা, যে এই যে আমি এখানে লেখাগুলো লিখতেছি, এগুলা সব সময় বাম পাশটা থাকবে হচ্ছে টাইম। আমি যাই লিখি না কেন, বাম পাশটা থাকবে হচ্ছে টাইম আর ডান পাশটা থাকবে হচ্ছে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে। আমি এই স্লাইড মানে এই খাতার মধ্যে যাই লিখি, বাম পাশে টাইম থাকবে, ডান পাশে ফ্রিকোয়েন্সি থাকবে, তো ওইভাবে তোমাদের বুঝে নিতে হবে। তো আমি কি করব দেখো, এখন এইটার সাথে আমি কি করব, এটা লো পাস ফিল্টার গুণ দিব। তো লো পাস ফিল্টার এটা যে গুণ দিলে কি হবে, আমি আমি হচ্ছে এই জিনিসটা কি পাবো, আমি মাঝখানের ফ্রিকোয়েন্সি গুলা পাবো আর বাকি ফ্রিকোয়েন্সি গুলা বাদ চলে যাবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা লো পাস ফিল্টার দিয়ে গুণ দিই, তাহলে ধরো আমি জিনিসটাকে আবার আঁকি। দেখো আমি ডান পাশে আঁকতেছি, তার মানে ডান পাশটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিতে সিগন্যালটা কিরকম, এরকম। ফ্রিকোয়েন্সিতে সিগন্যালটা হচ্ছে এরকম, জিরোতে আছে, 2 পাইতে আছে, -2 পাই। এবং এটা কিন্তু ইনফাইনাইট পর্যন্ত যাচ্ছে, এটা তোমরা জানো, যে +4 পাইতেও একটা এরকম পাবা, +6 পাইতেও এরকম পাবা, আর এদিকে -4 পাই, -6 পাই এরকম। এটা ফ্রিকোয়েন্সি ডোমেন। আর টাইম ডোমেনের সিগন্যালটা কি ছিল? টাইম ডোমেনের সিগন্যালটা ছিল স্যাম্পল সিগন্যাল। দেখো এরকম স্যাম্পল সিগন্যাল ছিল। ঠিক আছে। তো এইদিকে ছিল আমার x(n) আর এদিকে ছিল হচ্ছে n, আর এদিকে হচ্ছে ওমেগা, আর এটা হচ্ছে x(ω)। আচ্ছা এখন আমি কি করব, লো পাস ফিল্টার দিয়ে গুণ দিব। তো লো পাস ফিল্টারটা দেখতে কেমন? তো লো পাস ফিল্টার মানে হচ্ছে দেখো, তাহলে গুণ যদি দিতে হয় তাহলে জিনিসটা কিরকম হবে দেখো। তাহলে আমি দেখাই, আমার ফিল্টারটা আমি দেখাই। আচ্ছা এখন মনে রাখো ফিল্টারটা কোন ডোমেইনে আঁকতেছি, ফিল্টারটা আঁকতেছি কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেইন, তাই না? ফ্রিকোয়েন্সি ডোমেইনে ফিল্টারটা আঁকতেছি, তাহলে কি হবে, যে ধরো তো এইদিকে হচ্ছে আমার ওমেগা, এইদিকে হচ্ছে অ্যাম্পলিটিউড। তো ফিল্টারের অ্যাম্পলিটিউড জেনারেলি 1 থাকে, কারণ আমি তো স্কেলিং করতে চাচ্ছি না। আর এইটা হচ্ছে ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সি ওমেগা c, এটা হচ্ছে নেগেটিভ কাট অফ ফ্রিকোয়েন্সি -ওমেগা c। এখন আমি যদি শুধুমাত্র এই পোর্শনটা চাই, চিন্তা করে দেখো, যে শুধুমাত্র এই পোর্শনটা যদি আমি চাই, এই পোর্শনটাকে কাট করে বের করে নিয়ে আসতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই সিগন্যালটার সাথে এই সিগন্যালটাকে গুণ করতে হবে, তাই না? এই সিগন্যালটা উপরের সিগন্যালটার সাথে নিচের সিগন্যালটা যদি আমি গুণ দেই, তাহলে যেহেতু এই ওর এদিকে সব জিরো, আবার এদিকেও সব জিরো, তাহলে গুণ দিলে এগুলা বাদ চলে যাবে, শুধুমাত্র মাঝখানেরটা থাকবে। ঠিক আছে, শুধুমাত্র মাঝখানেরটা থাকবে। তো আমি যখন এরকম ফিল্টার দিয়ে গুণ দিব, এরকম ফিল্টার দিয়ে যদি আমি গুণ দিই, তাহলে আমি গুণফলটা লিখি দেখো। তাহলে গুণফলটা আমি গুণ দিলে গুণফলটা পাবো হচ্ছে এরকম, শুধুমাত্র মাঝখানের যে বক্সটা মানে যে ট্রায়াঙ্গেলটা আছে সেই ট্রায়াঙ্গেলটাই থাকবে, আর বাকি সবগুলা বাদ চলে যাবে। তার মানে আমি মেসেজ সিগন্যালটা পাইলাম, এগুলো তোমরা আগেই পড়ে আসছো। আচ্ছা এখন দেখো, টাইম ডোমেন ফ্রিকোয়েন্সি ডোমেনে কি করতেছো, গুণ দিচ্ছ।
ফ্রিকোয়েন্সি ডোমেনে যদি গুণ দাও তাহলে টাইম ডোমেনে কি হবে? কনভলিউশন। এই যে একটু আগে বলছি, একটা একটার অপোজিট। গুণ মানে কনভলিউশন। তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনে যখন তুমি গুণ দিচ্ছ তখন টাইম ডোমেনে হবে কনভলিউশন। আচ্ছা, এখন তাহলে চিন্তা করে দেখো, এই যে তোমার ওমেগা সি, এটা যেটা আছে, আচ্ছা তো এইটার টাইম ডোমেন কোনটা? এইটার টাইম ডোমেন হচ্ছে, এইটার টাইম ডোমেন হচ্ছে এইটা, তাই না? তাহলে এইটার সাথে কনভলিউশন কি হবে? এইটার টাইম ডোমেনের কনভলিউশন। দেখো এই দুইটা ফ্রিকোয়েন্সি ডোমেনে গুণ হচ্ছে, তাহলে এইটার টাইম ডোমেন বের করা লাগবে। এইটার টাইম ডোমেনের সাথে এইটার টাইম ডোমেনটা কনভলিউশন। এখন এইটার টাইম ডোমেনটা কি? এইটার টাইম ডোমেনটা কি যে এরকম একটা ওয়ান আছে মাইনাস ওমেগা সি থেকে প্লাস ওমেগা সি, এটা টাইম ডোমেনে করলে আমরা কি পাবো? আচ্ছা, এইটার টাইম ডোমেন হচ্ছে একটা সিঙ্ক ফাংশন। ফাংশনটার নাম হচ্ছে, ফাংশনটার নাম হচ্ছে সিঙ্ক ফাংশন। এই যে সিঙ্ক ফাংশন, এই ফাংশনটা তোমাদেরকে এখনো আমি চিনাই নাই, বাট ধরো আমি ক্লাসের শেষে এটা চিনাই দিব, সমস্যা নেই। তো এটা হচ্ছে একটা সিঙ্ক ফাংশন। সিঙ্ক ফাংশন নিয়ে কি তোমাদের আইডিয়া আছে? হালকা পাতলা। জি স্যার, সাইন এক্স বাই এক্স। সাইন এক্স বাই এক্স, হ্যাঁ এক্স্যাক্টলি, সাইন এক্স বাই এক্স হচ্ছে সিঙ্ক ফাংশন। আচ্ছা তো এইটাকে যখন আমি টাইম ডোমেনে নিব তখন আমি পাবো হচ্ছে একটা সিঙ্ক ফাংশন। আচ্ছা আমি কেন সিঙ্ক ফাংশন পাচ্ছি এটার প্রুফটা তোমাদেরকে দেখাই দিব, এটা চিন্তা করো। আচ্ছা তো এইটার টাইম ডোমেনটা আমি নিয়ে আসি, তো ধরো এইটার টাইম ডোমেনটা যদি আমি নিয়ে আসি, তো ধরো এটার টাইম ডোমেন হচ্ছে, এই যে আঁকতেছি, এইটা হচ্ছে জিরো। আচ্ছা সিঙ্ক ফাংশনটা দেখতে কিরকম আমি দেখাচ্ছি। সিঙ্ক ফাংশনটা হচ্ছে সাইন ফাংশনের মতোই, কিন্তু ধীরে ধীরে ডিকে করবে, মানে জিনিসটা হচ্ছে এরকম। এই যে, এইটা হচ্ছে সিঙ্ক ফাংশন। ওর হচ্ছে টি ইকুয়ালস টু জিরোতে, টি ইকুয়ালস টু জিরোতে মানে এটা হচ্ছে জিরো। টি ইকুয়ালস টু জিরোতে ওর ম্যাক্সিমাম ভ্যালু থাকবে, এটা হচ্ছে তার ম্যাক্সিমাম ভ্যালু। এরপর ধীরে ধীরে প্রতিটা পিরিয়ড পর পর ওর ভ্যালু কমতে থাকবে আর কি। আচ্ছা, এখন দেখো এটা কিন্তু আমি কন্টিনিউয়াস এঁকে ফেলছি, ঠিক আছে? তোমরা এটা ডিসক্রিট ধরে নিও, কারণ এটা ডিসক্রিট আঁকা খুব কঠিন, আমাকে বারবার ইয়ে করতে হবে। আমি ডিসক্রিট নিচ্ছি, কিন্তু কন্টিনিউয়াস এর সাথে ডিসক্রিটের তো কনভলিউশন হয় না, এই জন্য এটা আসলে ডিসক্রিট হবে। তো আমি এটা এর আঁকা ধরো কঠিন, তো কি হবে এখানে? ফ্রিকোয়েন্সি ডোমেনে কি হচ্ছে? গুণ হচ্ছে, তাহলে টাইম ডোমেনে এই এই সিগন্যালটার সাথে এই সিগন্যালটার কনভলিউশন। কনভলিউশন, কনভলিউশন হইলে আমি কোন একটা আউটপুট পাবো, কোন একটা আউটপুট পাবো। এটা আমার নট নেসেসারি যে আমি এই আউটপুটটা আমি কিরকম এটা দেখ, ঠিক আছে? আচ্ছা কনভলিউশন হবে, আচ্ছা এটা মেইন কথা না আমার। কনভলিউশন হয়েও এখানে আউটপুট কি আসলো? আসলো। আচ্ছা এখন দেখো, যে জিনিসটা হচ্ছে, এই জায়গাটাই সবচেয়ে ক্রুশিয়াল, এই জায়গাটা ভালোভাবে বুঝো তাহলে পুরাটা বুঝে যাবে। আচ্ছা এখন দেখো সমস্যাটা হচ্ছে, তার মানে আমি, আচ্ছা তুমি মনে রাখবে তুমি কোনো কাজই ফুরিয়ার ডোমেনে করতে পারবা না। ফ্রিকোয়েন্সি ডোমেনটা হচ্ছে তোমার মাথায়। ফ্রিকোয়েন্সি ডোমেন বলতে পৃথিবীতে কিছু নাই, এটা সব পুরাটাই তোমার মাথার ক্যালকুলেশন। তুমি মাথায় একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বানায় রাখছো যে এটাকে 1/t করলে ফ্রিকোয়েন্সি পাচ্ছি, কিন্তু বাস্তব জীবনে তুমি যেটা দেখতেছো সেটা হচ্ছে টাইম, মানে বাস্তব জীবনে সময় আছে, সময় পার হচ্ছে। তো তুমি যখন ফিল্টারিং কাজটা করবা তুমি কিন্তু আসলে এই গুণটা করবা না, কারণ এই ফ্রিকোয়েন্সি ডোমেন এগুলো আসলে তোমার কাছে নাই, এগুলো সব কল্পনা। ঠিক আছে, এইটাও তোমার কাছে নাই, এটাও তোমার কাছে নাই। তোমার কাছে আছে স্যাম্পল সিগন্যাল, এইগুলো তোমার কাছে আছে যেগুলো টাইম ডোমেন। তো তুমি যখন বাস্তব জীবনে কাজ করবা তখন তুমি কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেন নিয়ে কাজ করবা না, তুমি টাইম ডোমেন নিয়ে কাজ করো। ঠিক আছে? আচ্ছা এখন তুমি টাইম ডোমেনে কি করতেছে দেখো, এইটার সাথে এইটার কনভলিউশন করতেছে। এখন সমস্যাটা হচ্ছে, সমস্যাটা হচ্ছে যে এই যে তোমার ফিল্টারটা আছে, এই ফিল্টারটাকে যখন তুমি টাইম ডোমেনে নিচ্ছ তখন তুমি সিঙ্ক পাচ্ছ, ভালো কথা। কিন্তু এই যে সিঙ্কটা পাচ্ছ, এই যে তুমি যে সিঙ্কটা, তাহলে তুমি কি করবা? তুমি এজ এ মানুষ কি করবা? তুমি কি এই দুইটা গুণ করতে পারবা? পারবা না। তুমি ফ্রিকোয়েন্সি ডোমেনের কোনো কিছু তো তোমার কাছে নাই, এগুলো কল্পনা। তোমার কাছে আছে টাইম ডোমেনের জিনিসপত্র। তাহলে তুমি কি করতেছো দেখো, তুমি, এটা তো তোমার এক্সেন ছিল, দেখো এক্সেন, আর এটা হচ্ছে তোমার সিঙ্ক ফাংশন। ঠিক আছে, তো তুমি কি করতেছো দেখো, তুমি হচ্ছে, তুমি হচ্ছে এক্সেন এর সাথে সিঙ্ক, এক্সেন এর সাথে সিঙ্ক, এইটা তুমি করবা বাস্তব জীবন, এক্সেন এর সাথে সিঙ্কের কনভলিউশন করবে।
এটা অটোমেটিক্যালি ফুরিয়ার ডোমেনে গুণ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এখন সমস্যা হচ্ছে এই যে তুমি লো পাস ফিল্টারটা বানাইলা, তো লো পাস ফিল্টারকে টাইম ডোমেনে নিলে সিঙ্ক পাচ্ছ। এই যে সিঙ্কটা আছে, এই সিঙ্কটা লো পাস ফিল্টারকে যখনই তুমি টাইম ডোমেনে নিচ্ছ, তো লো পাস ফিল্টারের যে সিঙ্কটা পাচ্ছ, এই সিঙ্কটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত থাকবে। বুঝতে পারছো? মানে ধরো এরকম একটা সিগন্যাল, যে সিগন্যালটা ফ্রিকোয়েন্সি ডোমেনে আছে, এই সিগন্যালটাকে, যার মাইনাস ওমেগা থেকে প্লাস ওমেগা সি পর্যন্ত ওয়ান, এই সিগন্যালটাকে তুমি যদি টাইম ডোমেনে নাও তাহলে তুমি পাবে একটা সিঙ্ক। ওই সিঙ্ক ফাংশনটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত থাকে। এখন কথা হচ্ছে তুমি যখন বাস্তব জীবনে এই দুইটার কনভলিউশন করবা, মানে গুণ করবা যোগ করবা, গুণ করবা যোগ করবা, বাস্তব জীবনে যখন এই অপারেশনটা করবা, তখন তো তোমার সিং ফাংশনটা লাগবে। কিন্তু তুমি কি জীবনেও মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এরকম কোন সিগন্যাল জেনারেট করতে পারবা? পারবা না। এটা পসিবল না। তার মানে এই জিনিসটা রিয়েলাইজ করা পসিবল না। রিয়েলাইজ নট পসিবল। মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এরকম কোন সিগন্যাল বাস্তব জীবনে তৈরি করা সম্ভব না। বাস্তব জীবনে তুমি একটা ফাইনাইট ফাইনাইট ডিউরেশন সিগন্যাল জেনারেট করতে পারবা, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সিগন্যাল জেনারেট করতে পারবা না। আচ্ছা, এখন সমস্যাটা তো বুঝতে পারছো যে তোমরা আসলে যে লো পাস ফিল্টারটা দেখো, এই লো পাস ফিল্টারটা এই যে এরকম, মানে মাইনাস ওমেগা সি থেকে প্লাস ওমেগা সি পর্যন্ত ওয়ান আছে, এই লো পাস ফিল্টারটা আসলে বাস্তব জীবনে বানানো সম্ভব না। কারণ ওই লো পাস ফিল্টারের টাইম ডোমেন সিগন্যাল হচ্ছে সিঙ্ক সিগন্যাল, যেটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত থাকবে। আর মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত কোনো সিগন্যালই বানানো সম্ভব না। আচ্ছা, তাহলে এখন তুমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার কি করবা? আচ্ছা, তুমি এখন চিন্তা করবা, ঠিক আছে, তো আমি যেহেতু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এত বড় সিগন্যাল যেহেতু আমি বানাইতে পারতেছি না, তাহলে আমি এটাকে কাট করে নিই। ঠিক আছে, তাহলে এটাকেও আমি ফাইনাইট করে নিই, এটাকে কাট করতে হবে। ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে তুমি কি করবা? তোমার ধরো, আচ্ছা, তো ধরো তোমার এটা হচ্ছে তোমার সিঙ্ক, তোমার তো সিঙ্কটা লাগবে, কারণ তুমি গুণ তো দিবা, কনভলিউশন করবা টাইম ডোমেন, তাই না? তো ধরো এটা হচ্ছে তোমার সিঙ্ক। আমি সিঙ্কটাকেও একটু তোমাদের জন্য ট্রাই করে দেখি। ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের সিং ফাংশন। ঠিক আছে, এটা ধরে রাখো এরকম, এটা ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, কিন্তু আসলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। এটা হচ্ছে এন, আর এটা হচ্ছে তোমার এক্স অফ, মানে এটা তোমার সিঙ্ক অফ এন আর কি। মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। এখন তুমি এই পুরাটা তো নিতে পারবা না, তো তোমাকে কি করতে হবে? এইটার সাথে পুরাটা যেহেতু নেওয়া সম্ভব না, তাহলে তুমি এটাকে কাট করে নিবা, কাটবা আর কি। তো এটা কিভাবে কাটবা? যে কোনো কিছু কাটতে হলে কি করতে হয়? গুণ করতে হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে আচ্ছা, আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, ধরো তোমার, আহ, আচ্ছা ধরো এইটা হচ্ছে তোমার সিং ফাংশন আছে, তাই না? আচ্ছা, এটা প্লাস ইনফিনিটি আর এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি। এখন এই পুরাটা তো তুমি নিতে পারবা না। এই সবগুলা মনে করবা ডিসক্রিট সিগন্যাল, আমি কন্টিনিউয়াস আঁকতেছি, কিন্তু মনে রাখবে এগুলো সব ডিসক্রিট সিগন্যাল। আসলে সিগন্যালটা এরকম না, এটা এরকম খাড়া খাড়া হবে আর কি, ডিসক্রিট সিগন্যাল। আর তুমি কাট করবা এটাকে, কেন কাট করতে চাচ্ছ? কারণ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি বানানো সম্ভব না। তো কাট করার নিয়ম কি? গুণ করা। তো তুমি এইটাকেও তুমি কি করবা? আবার একটা এরকম এরকম একটা ইয়ে দিয়ে গুণ দিবা। ধরো তুমি কতটুক রাখতে চাও, ধরো তুমি বললা যে আমি এতটুকু রাখতে চাই। ধরো তুমি বললা যে আমি মাইনাস ইনফিনিটিতে যাইতে পারবো না, আমি যে এইখান থেকে এতটুকু, এইটুক আমি রাখবো। এইটুক রাখতে চাইলে তোমাকে কি করতে হবে? এই বরাবর এখানে এরকম একটা নিতে হবে, আর এই বরাবর এখানে এরকম একটা নিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু এন এক্সিস, এটা হচ্ছে জিরো। আর বাকি সব তোমাকে জিরো করে দিতে হবে, এগুলো সব জিরো।
এই পাশেও চলছে, তাহলে কি হবে? সেটা তুমি, কি লো পাস ফিল্টার না ব্যান্ড পাস? এটা কিন্তু কোনো ফিল্টারই না, কারণ এটা কিন্তু টাইম এক্সিস। আমার কথা বুঝো, ফিল্টারটা এই যে এরকম ছবিকে ফিল্টার বলো কখন, যখন এটা ফ্রিকোয়েন্সি অ্যাক্সিসে থাকে। দেখো এই যে এইটা ফিল্টার, কারণ এটা অ্যাক্সিসটা ফ্রিকোয়েন্সি। এটা কিন্তু কোনো লো পাস ফিল্টার না, এটা টাইম ডোমেনে ফিল্টার, এটা ফ্রিকোয়েন্সি ডোমেনে ফিল্টার। বুঝতে পারতেছো? জি স্যার। হ্যাঁ, এটা কিন্তু এন অ্যাক্সিস, ইটস নট ওমেগা অ্যাক্সিস। যেটা ওমেগা থাকলে বলতে পারবো যে আমরা লো ফ্রিকোয়েন্সি গুলা রাখতেছি, এগুলো তো ওমেগা না, এগুলো তো এন এর ভ্যালু। এই যে এটা আসলে ডিসক্রিট সিগন্যাল। দেখো আমি আসলে এই যে এই জন্য কন্টিনিউয়াসটা আঁকতে চাচ্ছেন, কিন্তু কন্টিনিউয়াস আঁকলে এই যে এগুলো আসলে ডিসক্রিট সিগন্যাল। আচ্ছা দাঁড়াও, আমি ডিসক্রিট করেই আঁকি, একটু টাইম। এগুলা সবগুলার ভ্যালু হচ্ছে ওয়ান। এটার সাথে তুমি এই সিংটাকে গুণ দিচ্ছ, সিংটাও কিন্তু আসলে এরকম না, সিংটাও আসলে ডিসক্রিট। সিংটাও আসলে এরকম ডিসক্রিট। ঠিক আছে, এবং এই জিনিসটা তোমার প্লাস ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি এ পর্যন্ত আছে। আর তুমি কি করতেছো, এটার সাথে এরকম এরকম একটা সিগন্যালের গুণ দিচ্ছ। তো গুণ দিলে কি হবে দেখো, যে ধরো আমি যে এই ওয়ান বরাবর, এই লাস্টের ওয়ান বরাবর এদিকে উঠো, তাহলে এই যে এইটুক থেকে এই ওয়ান বরাবর এইটুক, এইটুক পর্যন্ত থাকবে, আর বাকিগুলা চলে যাবে। কথা হচ্ছে কেন এইটুক পর্যন্ত রাখতেছো, কারণ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এটা তো জেনারেট করতে পারবে না, তাই না? তো তোমাকে কি করতে হবে, এইটুক নিতে হবে, তো বাকিটা কেটে ফেলবো। তো বলছিলাম যে বাম পাশে যা আঁকতেছি সব কিন্তু টাইম, তার মানে এগুলো হচ্ছে টাইম এক্সিস। আচ্ছা এখন দেখো, তুমি বাম পাশে কি করতেছো, গুণ দিচ্ছ, তাই না? এটার সাথে এটা গুণ দিচ্ছ, এখন এটার সাথে এটা গুণ দিলে সিগন্যালটা কিরকম হবে? এটার সাথে এটা গুণ দিলে সিং ফাংশনটা, এই যে সিং ফাংশনটা ওই অতটুক পর্যন্ত থাকবে, যতটুক, এতটুক পর্যন্ত ধরো সিং ফাংশনটা থাকবে, আর বাকি সবগুলা জিরো হয়ে যাবে। এতটুক পর্যন্ত থাকবে আর বাকিগুলা জিরো হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে গুণ করলে গুণ ফলের রেজাল্ট। দেখো তুমি টাইম ডোমেনে কি করতেছো, গুণ করতেছো। টাইম ডোমেনে যদি গুণ করো, ফ্রিকোয়েন্সি ডোমেন হবে কনভলিউশন, একটা একটা উল্টা। তাহলে চিন্তা করে দেখো, এটার ফ্রিকোয়েন্সি ডোমেন কি ছিল? এইটার ফ্রিকোয়েন্সি ডোমেন ছিল আসলে এই যে এটা আইডিয়ালটা, আইডিয়াল কেস, আইডিয়াল যে লো পাস ফিল্টার এইটা ছিল। তাহলে দেখো এটার ফ্রিকোয়েন্সি ডোমেন ছিল এইটা, ওমেগা সি মাইনাস ওমেগা সি। এটার ফ্রিকোয়েন্সি ডোমেন ছিল আসলে লো পাস ফিল্টার, তোমার এই লো পাস ফিল্টার, এটার ফ্রিকোয়েন্সি ডোমেন। ঠিক আছে। আচ্ছা এখন আমার কথা, ফ্রিকোয়েন্সি ডোমেন, আচ্ছা এখন আমার কথা হচ্ছে এইটার ফ্রিকোয়েন্সি ডোমেন, এইটা কারণ আমি তো টাইম ডোমেনে গুণ দিচ্ছি, ফ্রিকোয়েন্সি ডোমেনে মাল্টিপ্লিকেশন। এইটার ফ্রিকোয়েন্সি ডোমেনটা কি? আচ্ছা দেখো এইটাও আসলে, দেখো এইটা আসলে এটা আসলে এই জিনিসটা, আহ, এই জিনিসটা দেখো, এই জিনিসটা আসলে এইটাই না, এইটার এটা তো সেমই, খালি এটা ডিসক্রিট আর এটা হচ্ছে কন্টিনিউ, তাই না? তো এইটার এইটার টাইম ডোমেন যদি হয় এইটা,
তাহলে এইটার ফ্রিকোয়েন্সি ডোমেনটা হবে আবার এইটা। আমি জানি না আমি বুঝাতে পারতেছি কিনা। আচ্ছা দেখো, এই যে যেমন ধরো আমি জিনিসটা বলি, যেমন ধরো, এটা ধরো টাইম ডোমেইনে ধরো এরকম আছে। টাইম ডোমেইনে সিঙ্ক আছে। টাইম ডোমেইনে সিঙ্ক থাকলে ফ্রিকোয়েন্সি ডোমেইনে পাবা হচ্ছে এরকম রেক্টেঙ্গুলার ফাংশন, মানে লো পাস ফিল্টার। টাইম ডোমেইনে সিঙ্ক থাকলে ফ্রিকোয়েন্সি ডোমেইনে পাবা রেক্টেঙ্গুলার। আর কথা হচ্ছে যদি রেক্টেঙ্গুলারটা টাইম ডোমেইনে থাকে, যদি রেক্টেঙ্গুলারটা টাইম ডোমেইনে থাকে, যেটা ধরো এদিকে পাবো এটা হচ্ছে ওমেগা। এখন রেক্টেঙ্গুলারটাই যদি টাইম ডোমেইনে থাকে তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কি পাবা? ফ্রিকোয়েন্সি ডোমেইনে পাবা এইটা, মানে একটা একটা রুলটা। আমার কথা বুঝতে পারছো? জি এটা স্যার। আমাদের ওই যে ফুরিয়ার ট্রান্সফর্মের একটা ডুয়ালিটি প্রপার্টি ছিল। টাইম ডোমেইনে সিঙ্ক থাকলে ফ্রিকোয়েন্সি ডোমেইনে রেক্ট, আর টাইম ডোমেইনে রেক্ট থাকলে ফ্রিকোয়েন্সি ডোমেইনে সিঙ্ক। তাহলে দেখো তুমি যখন এখানে গুণটা করতেছো, তো দেখো এই যে তোমার, এই যে এটা তো একটা সিঙ্ক, তাহলে সিঙ্কের ফুরিয়ার কি পাচ্ছ? রেক্ট। আবার এটা একটা রেক্ট, এটা তো রেক্টই, ডিসক্রিট রেক্ট। রেক্টের ফুরিয়ার কি পাবা? আবার একটা সিঙ্ক পাবা। রেক্ট কে ফুরিয়ার করলে তুমি পাবা হচ্ছে আবার একটা সিঙ্ক, এটা সিঙ্ক পাবা। এখন তুমি টাইম ডোমেনে কি করছো? গুণ করছো, তাহলে ফুরিয়ার ডোমেনে হবে কনভলিউশন এইটার সাথে এইটা, কনভলিউশন। আচ্ছা এখন কনভলিউশন হলে রেজাল্টটা কিরকম হবে? কনভলিউশন হলে রেজাল্টটা হবে এরকম। কনভলিউশন তো আর ওইভাবে আমি এখন ইকুয়েশন দিয়ে দেখাচ্ছি না, তবে তোমরা রেজাল্টটা মানে গেস করতে পারবা। রেজাল্টটা হবে কি জানো? যে এইটার সাথে এরকম একটা, এইটার কনভলিউশন করতেছো না, তো এইটার মধ্যে এইটার প্রপার্টিটা চলে আসবে। কনভলিউশন মানেই হচ্ছে এটা, একটার মধ্যে আরেকটার গুণ চলে আসবে। এইটার মধ্যে এটা, তখন এইটা আর এরকম শার্প থাকবে না, এরকম এজ গুলো এরকম শার্প থাকবে না, তখন এটা কিরকম হয়ে যাবে আমি বলি, তখন এটা হয়ে যাবে এরকম। এই যে দেখো স্যার এটা এটা তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেন আর টাইম ডোমেনে তো একই রকমই হবে দেখতে, তাই না স্যার? ফ্রিকোয়েন্সি ডোমেইন আর টাইম ডোমেইনে দেখতে, না না না, টাইম ডোমেনে তো ও নিচে যাচ্ছে, ও কিন্তু নিচে যাবে না। আর টাইম ডোমেনে ও কিন্তু ধীরে ধীরে কমতেছে, এই জায়গায় দেখো ও কি ধীরে ধীরে কমতেছে, ও তো একই লেভেলে আছে। এইটা কিন্তু একটা রেক্টেঙ্গুলার ফাংশন, কিন্তু রেক্টেঙ্গুলার ফাংশনের এজ গুলো আঁকা বাঁকা হয়ে গেছে। আর এটা কিন্তু রেক্টেঙ্গুলার ফাংশন, এটা সিঙ্ক ফাংশন। ও এখন স্টিল রেক্টেঙ্গুলারই আছে, কিন্তু ওর যেটা শার্প ছিল, ধরো এটা এরকম শার্প ছিল, আবার শার্প নিচে নামছে। কিন্তু ওরটা এখন আর শার্প নাই, ওরটা এরকম আঁকা বাঁকা হয়ে গেছে। আবার নিচে নামতেও একটু দেরি হইতেছে। দেখছো শার্প নিচে নামে নাই, একটু ল্যাগ আছে, এরপরে নিচে নামছে। এখন সাথে সাথেই নিচে নামে নাই, আবার একটু উপরে উঠছে, আবার নিচে নামছে, এরকম করে। কিন্তু এই বৈশিষ্ট্যটা ওর মধ্যে আসছে কেন? কারণ এইটার সাথে এইটার কনভলিউশন করছে, এইটার সাথে এইটার কনভলিউশন করছে। কনভলিউশন মানে কি? দেখো এইটাকে সরায় সরায় গুণ দিবা, তাই না? একবার সরাবা গুণ দিবা, তো এইটার সাথে এটাকে সরায় সরায় যদি ওর সাথে গুণ দাও, তাহলে জিনিসটা এরকম হয়ে যাবে, আঁকা বাঁকা হয়ে যাবে। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, আঁকা বাঁকা হয়ে যাবে। তার মানে আমরা আসলে যেই ফিল্টার বইয়ে পড়ি, এই যে এটা আমাদের ফিল্টার, এরকম ফিল্টার আসলে বানানো সম্ভব। আসলে আমরা যেই ফিল্টার বানাই সেটা আসলে দেখতে হবে। এইটা হচ্ছে আইডিয়াল ফিল্টার, যেটা আমরা বইয়ে পড়ি যে ওমেগা সির পরে বাকি সব জিরো। কিন্তু আইডিয়াল বলতে পৃথিবীতে কিছু নাই, এটা হচ্ছে অ্যাকচুয়াল ফিল্টার। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। আবার বলি কি হচ্ছে, তুমি কি চাচ্ছ এখানে? দেখো তোমার ফ্রিকোয়েন্সি ডোমেনটা এমন, এটার সাথে তুমি ফিল্টার গুণ দিতে চাচ্ছ। কেন? কারণ হায়ার ফ্রিকোয়েন্সি গুলা বাদ দিতে চাচ্ছ, এই ফিল্টারটা গুণ দিতে যাচ্ছে, এই যে এইটা, এরকম একটা ফিল্টার গুণ দিতে যাচ্ছে। গুণ দিলে কি হবে? মাঝখানেরটা থাকবে, বাকিগুলা বাদ চলে যাবে। এখন এই ফিল্টারটা দিয়ে যখন তুমি এটা গুণ দিচ্ছ, তখন টাইম ডোমেনে কি হচ্ছে? কনভলিউশন হচ্ছে। তো ওর টাইম ডোমেন সিগন্যালটা কি ছিল? স্যাম্পল সিগন্যাল। আর ওর টাইম ডোমেনের সিগন্যাল কি? একটা ইনফাইনাইট সিং। ওর টাইম ডোমেনের সিগন্যাল হচ্ছে একটা ইনফাইনাইট সিং। কথা হচ্ছে এই ডান পাশের কাজটা কিন্তু তুমি করতে পারবা না, কারণ ফ্রিকোয়েন্সি ডোমেনে গুণ করতে পারবা না, এটা এটা দিয়ে হার্ডওয়্যার দিয়ে এটা পসিবল। তো
তোমাকে বাস্তব জীবনের সিগন্যাল হচ্ছে টাইম ডোমেনের সিগন্যাল। তোমাকে করতে হবে আসলে এই কনভলিউশনটা। এই কনভলিউশনটা করলে অটোমেটিক্যালি ফ্রিকোয়েন্সি ডোমেনে ফিল্টার হয়ে যাবে। কথা হচ্ছে কনভলিউশনটা করতে চাইলে তুমি এই সিঙ্কটা তো কখনোই বের করতে পারবে না, কারণ সিঙ্কটা আছে মাইনাস ইনফিনিট থেকে প্লাস ইনফিনিট। এটা নিয়ে তুমি কাজ করতে পারবে না। এটা নিয়ে তোমার সারা জীবন কাজ করতে হবে, তাও তোমার শেষ হবে না। ঠিক আছে? তো তখন আমাকে কি করতে হবে, এই সিঙ্কটাকে কাটতে হবে। এই সিঙ্কটাকে দেখো এখানে কাটতেছি, কোথায় কাটলাম, এইখানে। এই যে এটা ছিল আমার সিঙ্ক, ইনফাইনাইট সিঙ্ক। এই সিঙ্কটাকে কাটতে হইলে আবার একটা রেক্টেঙ্গুলার ফাংশন দিয়ে গুণ দিতে হবে। এটা কিন্তু টাইম ডোমেনে দিচ্ছ। টাইম ডোমেনের সিঙ্ককে টাইম ডোমেনের রেক্টেঙ্গুলার ফাংশন দিয়ে গুণ দিচ্ছ। তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনে কি হবে? এটা ইনফাইনাইট সিঙ্ক। ইনফাইনাইট সিঙ্কের ফ্রিকোয়েন্সি ডোমেন হচ্ছে এরকম শার্প, শার্প কাট অফ ওয়ালা লো পাস ফিল্টার। ঠিক আছে? আর টাইম ডোমেনের রেক্টেঙ্গুলার ফাংশনের ফুরিয়ার হচ্ছে এরকম একটা সিঙ্ক ফাংশন। তো টাইম ডোমেনে যখন গুণ দিচ্ছ, ফুরিয়ার ডোমেনে এইটার সাথে এটার কনভলিউশন হচ্ছে, এইটার সাথে এটার কনভলিউশন হচ্ছে। এইটার সাথে এটার কনভলিউশন হলে তোমার যে আইডিয়াল ফিল্টারটা ছিল এটা আর আইডিয়াল অবস্থায় নেই। ওইটা নাম ডিরেক্ট নিচে নামে নাই, দেখো একটু লেট করে নিচে নামছে। আবার নিচে নেমেও একদম জিরো হয় না, আবার উপর উঠছে, ধীরে ধীরে সে জিরো হচ্ছে, এখানেও ধীরে ধীরে জিরো হচ্ছে। আর এদিকে সে একদম ওয়ান নাই, সে ওয়ান থেকে একটু উপরে গেছে নিচে নামছে, উপরে গেছে নিচে নামছে, এরকম হয়েছে। এখন তুমি এদিকে দেখো, এদিকে তুমি এটা যত বড় নিবা, এই যে তুমি কতটুক কাটলা দেখো, কতটুক কাটছে। এই যে এইখান থেকে এতটুক পর্যন্ত কাটছো, তাই না? আর তুমি যদি আরো অনেক বড় করে কাটতা, ধরো আরো বড় করে কাটছো, যে এখান থেকে এতটুকু না, বরং তুমি এইখান থেকে এতটুকু পর্যন্ত কাটছো। আর তুমি যত বড় করে কাটবা, তো বড় করে কাটতে হলে রেকটাকে বড় হইতে হবে না? রেকটাকে কি হতে হবে, আরো এদিকে যাইতে হবে, এদিকে এদিকে যাইতে হবে আরো। রেকটা যত আরো এদিকে যাবে, তত এই যে তোমার সিংটা আছে, এই সিংটা তত সংকুচিত হয়ে যাবে। সিংটা তত সংকুচিত হবে, রেকটা যত বড় নিবা সিংটা তত সংকুচিত হবে। তো সংকুচিত সিং দিয়ে এইটাকে যদি কনভলিউশন করো, তাহলে এগুলা কমে যাবে। আমার কথা বুঝতে পারছো? এই রিপল গুলা তখন জি কমে যাবে। স্যার। রিপল গুলা স্যার কমে যাবে। রিপল গুলো কি আরো শার্প হয়ে যাবে নাকি? হ্যাঁ, আরো না কমে যাবে তখন স্যার জিনিসটা, সংখ্যায় ধরো। কমে যাবে? হ্যাঁ, রিপল গুলার মানে রিপলটাও কমে যাবে, আবার এই এই যে নিচে যে নামতেছে এটাও একটু তাড়াতাড়ি নামবে। মানে আগেরটার থেকে একটু ভালো ফিল্টার হবে। এখন তুমি যদি এইটুক না নিয়ে আরো বড় নাও, তাহলে এটা আরো ছোট হয়ে যাবে। আরো বড় নাও, এটা আরো ছোট হয়ে যাবে, ধীরে ধীরে এটা আইডিয়াল ফিল্টারের দিকে চলে যাবে। তুমি যদি ইনফাইনাইট পর্যন্ত নাও, তাহলে এই জিনিসটা হইতে হইতে একসময় আইডিয়াল ফিল্টার মানে এটাই হয়ে যাবে। বুঝাইতে পারছি? জি স্যার। এইটাই পুরা, এটা বুঝলে তুমি বাকি সব বুঝতে পারবে। এইটাই এখানে আসছে দেখো। এখানে তো এত কিছু বলে নাই, এখানে সব আজগুবি কথাবার্তা বলছে। যাই হোক, এখানেই দেখো এটা আছে। আচ্ছা, আমি এটা একটু বড় করি। এই যে দেখো, এইটা ছিল তোমাদের সিঙ্ক। এই যে সিঙ্ক ফাংশন, এটা কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। তো এতগুলা তো নিতে পারবো না, এই জন্য এই সবুজটা দিয়ে এটারে গুণ দিচ্ছে, এই যে সবুজটা দিয়ে, এই সবুজটা দিয়ে এটা গুণ দিচ্ছে। সবুজটা আমাদের ছবির কোনটা, এই যে এইটা, এই যে এটা, এটা দিয়ে গুণ দিচ্ছে। ঠিক আছে? তো গুণ দিচ্ছে, গুণ দেওয়ার পরে এটাকে ট্রাঙ্কেট করতেছে, শব্দটা হচ্ছে ট্রাঙ্কেট। ট্রাঙ্কেট করা মানে কেটে ফেলা। গুণ দিচ্ছে। তো গুণ দেওয়ার সাথে সাথে ফিল্টারটা আর আগের ফিল্টারের মতো নেই, ফিল্টারটা কেমন হয়ে গেছে, এইরকম হয়ে গেছে দেখো। এই যে এইরকম ঠিক আছে? ও আর একদম যে ভালো ফিল্টার ওইরকম না। বুঝতে পারছো কি বলছি? আচ্ছা, এই যে দেখো টাইম ডোমেনে কি করতেছে, এটা হচ্ছে ইনফাইনাইট সিং, এইচডি অফ এন, ইনফাইনাইট সিং। আচ্ছা, আর এটা হচ্ছে রেক্ট, মানে তুমি যতটুকু কাটতে চাও। এই দুইটা দেখো টাইম ডোমেনে গুণ হচ্ছে, তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনে কি হবে, কনভলিউশন হবে। এটা হচ্ছে ইনফাইনাইট সিঙ্কের ফুরিয়ার। ইনফাইনাইট সিঙ্কের ফুরিয়ার কি, একটা আইডিয়াল ফিল্টার যেটা শার্প। এর সাথে কনভলিউশন হবে কি, রেক্টের যে ফুরিয়ার, রেক্টের ফুরিয়ার কি একটা সিং ফাংশন। ঠিক আছে? এটার সাথে এটার কনভলিউশন হবে, কনভলিউশন হইলে ছবিটা এরকম মানে ফিল্টারটা এরকম হয়ে যায়। আর এই ফিল্টারটা নিয়েই আমাদের কাজ আর কি। এইটুকু বুঝতে পারলে আমি আমি মনে করি যথেষ্ট। আচ্ছা, এখন দেখো এখানে আরো কিছু বিষয় আছে, এটা আমি আর ছবি আঁকলাম না, এখানেই বলতেছি। আচ্ছা, তো দেখো যে এই যে দেখো, এই যে আচ্ছা আগে এখানে বলে নিই। এই যে তুমি কাটলা না, ইনফাইনাইট সিংটাকে কাটলা কি দিয়ে কাটলা, একটা রেক্ট ফাংশন দিয়ে কাটলা।
এই যে রেক্ট ফাংশনটা দিয়ে কাটতেছো, এই রেক্ট ফাংশনটাকেই বলা হয় উইন্ডো। তোমরা এই কথাটা অনেক শুনে থাকতে পারো, ফিল্টারের উইন্ডো। এইটাকেই বলা হয়ে থাকে হচ্ছে ফিল্টারের উইন্ডো। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় ফিল্টারের উইন্ডো। আচ্ছা, এখন ফিল্টারের উইন্ডো, আচ্ছা, তো তুমি কি করতেছো, তোমার ইনফাইনাইট সিঙ্কটাকে এরকম একটা রেক্ট উইন্ডো দিয়ে কাটতেছো। কাটলে ফুরিয়ার ডোমেইনে ফিল্টারটা আর আইডিয়াল অবস্থায় নাই, ও এরকম আঁকাবাঁকা হয়ে গেছে। আচ্ছা, এখন দেখো যে এখানে কি করতেছে, এই যে এটা হচ্ছে আমাদের উইন্ডো। উইন্ডো কোনটা মনে রেখো, ভুলে যায় না জিনিসটা। তোমরা ফিল্টার আর উইন্ডোর মধ্যে কনফিউজ করো না। ফিল্টারটা হচ্ছে যেটা তুমি ফ্রিকোয়েন্সি ডোমেনে গুণ দিচ্ছ, আর উইন্ডো হচ্ছে যেটা তুমি টাইম ডোমেনে গুণ দিচ্ছ সিনটাকে ট্রাঙ্কেট করার জন্য বা সিনটাকে কাটার জন্য। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে উইন্ডো, তার মানে এটা টাইম ডোমেনে। এই উইন্ডোটা দিয়ে কাকে গুণ দিচ্ছ, ইনফাইনাইট সিনকে গুণ দিচ্ছ, যাতে এই দুই পয়েন্টের বাইরে বাকি সব সিন গুলা জিরো হয়ে যায়। তো গুণ দিলে ফিল্টারটা কি হয়ে যাবে, আমরা জানি ফিল্টারটা আঁকা বাঁকা হয়ে যায়। তো দেখো ফিল্টারটা এরকম আঁকা বাঁকা হয়ে গেছে। আচ্ছা, এবার একজন সায়েন্টিস্ট বাইর করলো যে এই যে আঁকা বাঁকাটা হইতেছে, এটার কারণ হচ্ছে আমি কি করতেছি, সিংটাকে যখন আমি উইন্ডো দিয়ে কাট করতেছি, তাহলে ধরো এই, ধরো জিনিসটা কি হচ্ছে যে এই পয়েন্টটাকেও তুমি নিচ্ছ, গুণ দেওয়ার পরে এটাকেও নিচ্ছ, এটাকেও নিচ্ছ, এটাকেও নিচ্ছ, এটাকে নিচ্ছ, এটাকে নিচ্ছ, আর এটাকে নিচ্ছ, বাকিগুলো জিরো করে দিচ্ছ। তো এই যে এগুলা যে নিচ্ছ, হঠাৎ করে তুমি জিরো করে দিচ্ছ, আবার এগুলাও নিচ্ছ, 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 এবার হঠাৎ করে এরপর আর নিচ্ছ না। তার মানে এই যে এটা এরকম ফাংশন দিয়ে যখন গুণ দিচ্ছ, তখন তুমি কিছুক্ষণ নেওয়ার পরে হঠাৎ করে জিরো করে ফেলতেছো। এইটার ইফেক্টেই, এই যে তুমি হঠাৎ করে সিনটাকে আর নিচ্ছ না, এই ইফেক্টেই আইডিয়াল ফিল্টারটা এরকম হয়ে গেছে। ঠিক আছে, এখন এক মানে এটা ধরো আরো ডিপ থট আর কি, আরো ভিতরের থট। এখন একজন বললো যে আচ্ছা আমি হঠাৎ করে কাট করবো না, আমি কি করবো, ধীরে ধীরে কাট করবো। দেখো এটা হঠাৎ করে কাট করেনি, ধীরে ধীরে এটা কাট করছে, ধীরে ধীরে, হঠাৎ করে জিরো হয়নি, একটু টাইম দিছে। একটু টাইম দেওয়ার ফলে যেটা হয়েছে, এই যে আগের রিপল গুলা, ফিল্টারের রিপল গুলা আর আগের মতো নাই, দেখো রিপল গুলা একটু কমে গেছে, রিপোর্ট গুলা কমে গেছে। কিন্তু যেহেতু তুমি এখানে ধীরে ধীরে কাট করতেছো, এই জন্য দেখো সে ওয়ান থেকে জিরো হচ্ছে ধীরে ধীরে। আমি কথাটা বুঝছো, এখানে যেহেতু তুমি ধীরে ধীরে কাট করতেছো, এই জন্য দেখবা ফিল্টারের ইফেক্টটা হবে কি, যে ওয়ান থেকে জিরোটাও হবে ধীরে ধীরে। আর এখানে দেখো তুমি ফিল্টার নিচ্ছ নিচ্ছ নিচ্ছ, হঠাৎ করে ধুম করে জিরো করে দিছো, হঠাৎ করে কাট করে দিছো, এই জন্য ফিল্টারের ট্রানজিশনটাও হবে তাড়াতাড়ি। দেখো এটা ট্রানজিশনটা তাড়াতাড়ি, কিন্তু এটা ট্রানজিশনটা কিন্তু একটু লেট হয়েছে। ঠিক আছে, আচ্ছা, and এদের নাম আছে, প্রথমটার নাম হচ্ছে রেক্টেঙ্গুলার উইন্ডো, যেটা আমি তোমাদেরকে ছবি এঁকে দেখাই, মানে এক্স্যাক্টলি এটা, এটাই রেক্টেঙ্গুলার উইন্ডো। রেক্টেঙ্গুলার উইন্ডোর সমস্যাটা কি দেখো, হঠাৎ করে জিরো করে দিচ্ছি, যার কারণে রিপোল গুলা বেশি থাকে। রিপোল গুলা বেশি থাকে কিন্তু, আচ্ছা এই ছবিটা এভাবে আঁকলে হয়তো ভালো হয়। রিপোল গুলা বেশি থাকে কিন্তু জিনিসটা নামে কিন্তু তাড়াতাড়ি, এটাও নামবে তাড়াতাড়ি। ঠিক আছে, কারণ কি, কারণ আমি এইদিকে হঠাৎ করে জিরো করে দিচ্ছি, এটার ইফেক্টে ও তাড়াতাড়ি নামবে। তো কিন্তু রিপোলটা বেশি হবে। আচ্ছা, আর তো বিজ্ঞানী এরা সবাই মনে হয় বিজ্ঞানী, আমি যতটুকু জানি বার্লেট একজন। তো ও বলছে যে আচ্ছা তাই আমি হঠাৎ করে কেন কাট করতেছি, আমি একটু সময় নিয়ে তারপরে কাট করি। তাহলে দেখা যাবে রিপোর্টটা কমে গেছে, কিন্তু ওর ওয়ান থেকে জিরো ট্রানজিশনটা হচ্ছে অনেক পরে, ল্যাগ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তো এরকম এক একজন এক একটা উইন্ডো বানাইছে, সবগুলো আসলে আমার এরকম মনেও নাই। তো এক একজনের এক এক, তো কেউ দেখো এখানে উপরে একটু টাইম দিছে, আবার কেউ হচ্ছে একটু এরকম করে একটু কার্ভ করে নিচে নামাইছে, আবার কেউ একটু এরকম কার্ভ দিছে। তো এক একজনের উইন্ডোটা এক এক রকম, তো ওর নাম অনুসারে এরকম বিভিন্ন এক একটার এক এক ধরনের সুবিধা অসুবিধা আছে। তোমাদের এটার এত ডিটেলসে জানা লাগবে না, কোনটা সুবিধা কি অসুবিধা কি, এটা তোমাদের সিলেবাস। তো যেটা তোমরা ইয়ে করতেছো সেটা হচ্ছে যে ফিল্টার গুলার নাম মনে রাখতে হবে। তো রেক্টেঙ্গুলার, বার্লেট, হ্যানিং, হ্যামিং, ব্ল্যাকম্যান, তো এগুলো হচ্ছে ফিল্টার। আর এক একটা ফিল্টারের এক একটা ইকুয়েশন আছে। যেমন রেক্টেঙ্গুলারের ইকুয়েশন তো এটাই, যে আমি কি করব, এক থাকবে আর বাকি সবগুলো জিরো। রেক্টেঙ্গুলার হচ্ছে এইটাই যেটা আমরা আঁকছি, এই যে রেক্টেঙ্গুলার। স্যার এই কোয়েশ্চেন গুলা কি মুখস্থ করতে হবে? ইকুয়েশন গুলা মুখস্থ করতে হবে, বাট ইকুয়েশন গুলা দেখো একই টাইপের ইকুয়েশন, দেখো সবগুলারই একটা কনস্ট্যান্ট, তারপরে মাইনাস কস টু পাই এন বাই এন, মাইনাস কস টু পাই এন বাই এন, মাইনাস কস টু পাই এন বাই এন। তারপরে দেখো প্রথমটার 0.5 মাইনাস 0.5, এটা 0.54 মাইনাস 0.46। ইকুয়েশন গুলা কিন্তু তোমাদের এত কঠিন না। কস টু পাই এন বাই এন, কস টু পাই এন বাই এন, কস টু পাই এন বাই এন, তারপরে একটা কনস্ট্যান্ট মাইনাস আর একটা কনস্ট্যান্ট এর। ঠিক আছে, এগুলা কার ইকুয়েশন, এগুলো হচ্ছে এই যে তোমার উইন্ডোর ইকুয়েশন।
ফাংশনটার ইকুয়েশন, যেটা দিয়ে তুমি সিঙ্ক কে কাটতেছো, এইটার ইকুয়েশন। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এই এইটা। আচ্ছা, এখন এখানে আমাদের ফিল্টারে কিছু প্রপার্টি আছে। আচ্ছা, আমরা প্রপার্টি গুলো একটু দেখি। যে তা আমাদের ফিল্টারটা তো আর আইডিয়াল ফিল্টার নাই, আমাদের ফিল্টারটা হয়ে গেছে এরকম। তো এই ফিল্টারটারই আমরা কিছু জিনিস দেখবো। তো দেখো, এখান থেকে দেখাই। আচ্ছা, তো আচ্ছা, এই যে দেখো যে, আচ্ছা একটু আগে যে বলছিলাম, দেখো এইটা হচ্ছে রেক্টেঙ্গুলার উইন্ডোটা, তাই না? তো রেক্টেঙ্গুলার উইন্ডোটা দেখো, এই যে তোমার এটা আহ আচ্ছা, এই ছবিটা কিসের ছবি? আচ্ছা, উম, আচ্ছা যেমন দেখো, আচ্ছা আমাদের যদি ফিল্টারটা তো এরকম হয়ে যাচ্ছে, ফিল্টারটা এরকম হয়ে যাচ্ছে, তাই না? এতে এই ছবিগুলো কিসের ছবি? এই ছবিগুলো হচ্ছে মানে জাস্ট এই পাশ থেকে কাট করে নেওয়া হয়েছে। ধরো ছবিগুলো হচ্ছে এইটা, এইখান থেকে এত, মানে সে ওয়ান থেকে যখন জিরো হচ্ছে, এই পাশটা আঁকা হয়েছে। বুঝতে পারছো? এই পাশটা আঁকা হয়নি, এই পাশটা ধরো তুমি মুছে ফেলো, এই পাশটা আঁকা হয়নি, এই পাশটা আঁকা হয়েছে আর কি এখানে। ঠিক আছে, আর এগুলাকে বলা হয় হচ্ছে লোব। এক একটা লোব, এগুলোর নাম হচ্ছে লোব। এটা হচ্ছে সবচেয়ে বড় লোব, প্রথমটা যেটা ওয়ান থেকে জিরো হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় লোব, বা এটাকে বলা হয়েছে মেইন লোব। আর পাশের ছোট ছোট পাহাড়গুলো হচ্ছে সাইড। তো দেখো, প্রথমে রেক্টেঙ্গুলার ফাংশনটা দেখো, রেক্টেঙ্গুলার উইন্ডোটা কিরকম, এরকম। এটা তো আমরা মাত্রই দেখলাম, একেই তো দেখাইলাম, এটা রেক্টেঙ্গুলার। এটার সাথে কাকে গুণ দিচ্ছ? সিঙ্ক কে গুণ দিচ্ছ, ইনফাইনাইট সিঙ্ক কে গুণ দিলে আইডিয়াল ফিল্টারটা চেঞ্জ হবে। এবার দেখো এটা কি হবে, যে এটা এরকম করে অনেকগুলা সাইড লোব থাকবে এবং ধীরে ধীরে কমতেছে। ঠিক আছে, আচ্ছা এখন একজন বিজ্ঞানী বললো যে আমরা কি করব, এটা দিয়ে গুণ না দিয়ে, এটা দিয়ে গুণ দিলে সমস্যা কি? এই যে ওয়ান নিচ্ছ, হঠাৎ করে জিরো করে দিচ্ছ, আর নিচ্ছ না। তো একজন বললো যে আমরা হঠাৎ করে জিরো করব না, আমরা এটাকে ধীরে ধীরে জিরো করবো, ধীরে ধীরে। ও ধীরে ধীরে জিরো করলে ইফেক্টটা কি হচ্ছে, যেহেতু আমি ধীরে ধীরে জিরো করতেছি, তাহলে দেখো ও ওয়ান থেকে জিরোতে নামছে কখনই, যে এই ওয়ান থেকে জিরোতে নেমে গেছে কিন্তু তাড়াতাড়ি। কেন তাড়াতাড়ি নামছে? কারণ আমি হঠাৎ করে জিরো করে দিচ্ছি, শার্পলি কাট করতেছি ও। কিন্তু ওকে যেহেতু ধীরে ধীরে কাট করতেছি, ও ওয়ান থেকে জিরো কিন্তু নামতেছে ধীরে ধীরে। তার মানে ওর দুইটা লোব, এই যে প্রথম লোব আর সেকেন্ড লোব মিলে ওর প্রথম লোবটা, কারণ ওর নামতে দেরি হচ্ছে। ঠিক আছে, ডাবল উইথ মেইন লোব। বুঝতে পারছো? তো এটা এটা হচ্ছে হ্যামিং। এরকম ভাবে হ্যামিং আরেকটা উইন্ডো। এখানে দেখো, এখানে ফার্স্ট লোবের সাইড লোবটা রিডিউস হয়েছে। তারপরে হচ্ছে ব্ল্যাকম্যান উইন্ডো। এটা ব্ল্যাকম্যানটা দেখো, এটা রেক্টেঙ্গুলার তিনটা লোব মিলে ব্ল্যাকম্যানের একটা লোব হয়েছে। তার মানে ব্ল্যাকম্যানটা ওয়ান থেকে জিরো হচ্ছে আরো অনেক পরে যায়। তো এরকম বিভিন্ন উইন্ডো আছে আর কি। আচ্ছা, এটুক পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তো ধরো আমরা ফিল্টারটা এখন দেখি, ফিল্টারের বিভিন্ন প্রপার্টি গুলো দেখি। তো ফিল্টারটা আর আইডিয়াল নাই, ফিল্টারটা এখন আঁকা বাঁকা হয়ে গেছে। তো ধরো এই যে, এরকম হয়ে গেছে। আচ্ছা, এবার দেখো ফিল্টারের প্রপার্টি গুলো দেখো। আগে আইডিয়াল ফিল্টারটা কেমন ছিল? আইডিয়াল ফিল্টারটা দেখতে ছিল এরকম, এই যে। এখন কিন্তু আর এরকম নাই, এখন ফিল্টারটা এই যে এরকম হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এর কিছু প্রপার্টি দেখি, দেখো। আচ্ছা, সবার প্রথম হচ্ছে এই যে সে ওয়ান থেকে জিরো হচ্ছে, তাহলে এই যে এই বরাবর একটা দাগ দিবা। এটা হচ্ছে তার এই এই পজিশনে সে ওয়ানে আছে, এই পজিশনে। আর জিরোতে হচ্ছে জিরোটাকে ও ইয়ে করতেছে হচ্ছে এইটা। আচ্ছা, আর আচ্ছা ধরো এখানে প্রথম লোব,
আচ্ছা দেখো এখানে কি করতেছে, প্রথম লোব বরাবর, প্রথম লোব বরাবর এখানে একটা দাগ দিবা। আচ্ছা তো এটা কোথায় কাট করতেছে দেখো, এই পয়েন্ট। আচ্ছা এই পয়েন্ট বরাবর একটা লাইন আঁকো। তো এইখান থেকে এতটুকু, এইখান থেকে এতটুকু, এইটার নাম দেওয়া হচ্ছে, এটার নাম দেওয়া হচ্ছে, এই যে এখান থেকে এতটুকু, এটার নাম দেওয়া হচ্ছে ট্রানজিশন ব্যান্ড। আমি এখানে টিবি লিখতেছি। টিবি মানে হচ্ছে ট্রানজিশন ব্যান্ড। ট্রানজিশন মানে কি, এখান থেকে এতটুকু, এটা আসলে কি, সে 1 থেকে 0 হচ্ছে, এটার নাম হচ্ছে ট্রানজিশন ব্যান্ড। ঠিক আছে, তো ট্রানজিশন ব্যান্ডের দেখো দুইটা ফ্রিকোয়েন্সি আছে, এটা কিন্তু ফ্রিকোয়েন্সি অ্যাক্সিস। তো ট্রানজিশন ব্যান্ডের দুইটা ফ্রিকোয়েন্সি আছে, এটা একটা হচ্ছে এইটা যখন সে 1 ছিল, আর একটা হচ্ছে এইটা। এইটাকে বলা হচ্ছে ওমেগা পি, আর এটাকে হচ্ছে ওমেগা এস। ঠিক আছে, ওমেগা পি হচ্ছে পাস ব্যান্ড, পাস ব্যান্ডের এইচ ফ্রিকোয়েন্সি। আর ওমেগা এস হচ্ছে স্টপ ব্যান্ডের এইচ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তো আমি এখানে লিখি, পাস ব্যান্ড এইচ ফ্রিকোয়েন্সি, আর ওমেগা এস হচ্ছে স্টপ ব্যান্ডের এইচ ফ্রিকোয়েন্সি। এটা তোমরা বুঝার কথা যে পাস ব্যান্ডটা শেষ হচ্ছে কখন, এখানে এসে পাস ব্যান্ডটা শেষ হয়ে যাচ্ছে, এরপর তো সে 0ই হয়ে যাচ্ছে, আর তো পাস করতে দিবে না। তো এটা হচ্ছে পাস ব্যান্ডের সর্বশেষ ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে স্টপ ব্যান্ডের শুরুর ফ্রিকোয়েন্সি। তাই না, এরপর থেকে সে আর 0 করে দিচ্ছে, আর এর আগে পাস করতে দিচ্ছে, আর মাঝখানে একটা হচ্ছে ট্রানজিশন। আমরা চাই এরকম শার্প ট্রানজিশন, কিন্তু শার্প ট্রানজিশন পসিবল না। শার্প ট্রানজিশন ইনফাইনাইট সিঙ্কে পসিবল, কিন্তু সিঙ্কে কেটে ফেললে আর শার্প ট্রানজিশন পসিবল। আচ্ছা তো এই পাশ থেকে যেটা থাকবে, এই পাশ থেকে বাকি সব, এই পাশ থেকে বাকি সব, এটা হচ্ছে আমাদের স্টপ ব্যান্ড। কারণ কি, এই পাশে সে আর পাস করতে দিবে না, এগুলো সব আসলে 0-র কাছাকাছি। ঠিক আছে, আর এই পাশের যেটা আছে, এটা হচ্ছে আমাদের পাস ব্যান্ড। পিবি মানে হচ্ছে পাস ব্যান্ড। আচ্ছা এবার দেখো, আচ্ছা তাহলে বলো তো, এই যে এইটার এইটার হাইটটা কত বলো তো, তো একজন এটার হাইট কত, ফিল্টারের হাইটটা কত থাকে? স্যার 1। 1 থাকে, ঠিক আছে। আচ্ছা তো এটা এখন তো আর 1 নাই, সে 1-এর উপরে এরকম ডেভিয়েশন দিচ্ছে এই ছবিটাতে। তো দেখো এখানে আমরা মাঝখানের একটা লাইন ধরো, ধরো মাঝখানের একটা লাইন যদি ধরো, মাঝখানের এই লাইনটা, এটা হচ্ছে 1 ছিল আর কি আগে, ইনফাইনাইট সিঙ্কে সে 1 ছিল, কিন্তু এখন তো সে, তুমি ফাইনাইট করে ফেলছো সিঙ্কটাকে, সিঙ্কটাকে ফাইনাইট করে ফেললে সে আর 1 নাই, উপর নিচে চলে গেছে। তাহলে দেখো এখানে আমাদের দুইটা এরকম পাচ্ছি আর কি। উপরের যে সর্বোচ্চটা আছে, উপরের সর্বোচ্চটা, আর নিচেও একটা সর্বোচ্চ সর্বনিম্ন আছে আর কি এটা। ঠিক আছে, আচ্ছা তাহলে এই মাঝখানেরটা হচ্ছে 1। আচ্ছা এই মাঝখানের যেটা সেটা হচ্ছে 1, আর এইটা যেটা 1 থেকে সে কতটুকু উপরে গেল, এইটাকে বলা হয় হচ্ছে ডেল পি। তাহলে মাঝখানেরটা 1, আর 1 থেকে সে সর্বোচ্চ উপরে গেছে ডেল পি। তাহলে এই পয়েন্টটা আসলে আমার 1 + ডেল পি, মানে 0 থেকে চিন্তা করলে এই সবচেয়ে উপরের দাগটা হচ্ছে 1 + ডেল পি, আর সব এই নিচের দাগটা হচ্ছে 1 - ডেল পি। ডেল পি কেন লিখতেছি, পি, ডেল পি হচ্ছে দেখো এখানে আছে, ডেল পিটা কি দেখো, ডেল পি এটা হচ্ছে পাস ব্যান্ডে ডেভিয়েশন। কারণ কি দেখো, এই জায়গাটা কি পাস ব্যান্ড না, এই জায়গায় তো সে পাস করতে দেয়, এই জায়গাটা পাস ব্যান্ড। তাহলে ডেল পি হচ্ছে পাস ব্যান্ডের ডেভিয়েশন। তাহলে লেখো পাস ব্যান্ড ডেভিয়েশন। আচ্ছা, আর দেখো এখানে স্টপ ব্যান্ডেও তো সে 0 হচ্ছে না, স্টপ ব্যান্ডে 0 হওয়ার কথা, কিন্তু স্টপ ব্যান্ডে সে এরকম একটা লোভ দেখাচ্ছে, মানে উপর নিচ করতেছে। তো এইখানে যেটা আছে, এটাকে বলা হচ্ছে ডেল এস।
তো দাঁড়াও। আচ্ছা, তো এইটাকে আমরা বলবো হচ্ছে ডেল এস। তো ডেল পি ছিল পাস ব্যান্ড ডেভিয়েশন, আর ডেল এস টা হচ্ছে স্টপ ব্যান্ড ডেভিয়েশন। আচ্ছা, এবার দেখো এই যে পাস ব্যান্ডের রিপোলটা দেখো। এটা হচ্ছে পাস ব্যান্ডের ডিভিশন। তো পাস ব্যান্ডের রিপোলটা হচ্ছে তুমি ওয়ান থেকে, আইডিয়ালি তো ওয়ানে থাকার কথা, ওয়ান থেকে সে কতটুকু উপরে উঠছে এটা হচ্ছে রিপোল, ডেল পিটা। ঠিক আছে। আচ্ছা, তো পাস ব্যান্ডের রিপোলের একটা ফর্মুলা আছে দেখো এখানে। এই যে দেখো, এই পিক পাস ব্যান্ড রিপোল, তাহলে ফর্মুলাটা এখানে লিখি যে ধরো পি পাস ব্যান্ড রিপোল। তো পিক পাস ব্যান্ড রিপোলের ফর্মুলাটা হচ্ছে, এটাকে ডিনোট করা হচ্ছে আলফা পি দিয়ে। এটার ফর্মুলা হচ্ছে ওয়ান মাইনাস ডেল পি। আচ্ছা, তাহলে 20 লগ, আচ্ছা এটাকে দেখো লগ স্কেলে প্রকাশ করতেছে, তাহলে 20 লগ 10, 20 লগ 10 ওয়ান মাইনাস ডেল, এত ডেসিবেল। ঠিক আছে, এটাকে লগ স্কেলে প্রকাশ করতেছে। আর স্টপ ব্যান্ডের রিপল হচ্ছে এই যে দেখো, মিনিমাম স্টপ ব্যান্ড রিপল। স্টপ ব্যান্ডের রিপল হচ্ছে আলফা এস। এটাকেও লগ স্কেলে প্রকাশ করে, লগ 10 ডেল এস। এটা হচ্ছে স্টপ ব্যান্ড ডেল এস। ঠিক আছে, আর সাথে একটা 20 গুণ আছে, এত ডেসিবেল। আচ্ছা, আর এটা হচ্ছে ট্রানজিশন ব্যান্ডউইথ। ট্রানজিশন ব্যান্ডউইথ হচ্ছে সে, মানে সে ওয়ান থেকে জিরো হইতে কতক্ষণ, কতগুলা ফ্রিকোয়েন্সি, মানে কতক্ষণ লাগতেছে, কতক্ষণ তো লাগতেছে না, মানে ওয়ান থেকে ফ্রিকোয়েন্সি হচ্ছে কত ফ্রিকোয়েন্সি পরে যে, মানে এই দূরত্বটা হচ্ছে ট্রানজিশন ব্যান্ডউইথ। ট্রানজিশন ব্যান্ডউইথ, ট্রানজিশন ব্যান্ডউইথ হচ্ছে স্টপ ব্যান্ড থেকে পাস ব্যান্ড বিয়োগ দিতে হবে, ডাব্লিউ এস থেকে ডাব্লিউ পি, মানে এই দূরত্বটা হচ্ছে ট্রানজিশন ব্যান্ড। এইটা মোটামুটি মোটামুটি আমাদের প্রপার্টি আর কি। যে মাঝখানের ভ্যালুটা আসলে ওয়ান, উপরে যতটুকু গেছে ডেল পি, নিচেও যতটুকু গেছে ডেল পি। উপরের পয়েন্টটা হচ্ছে ওয়ান প্লাস ডেল পি, নিচেরটা হচ্ছে ওয়ান মাইনাস ডেল পি, যদি জিরো থেকে চিন্তা করি। আচ্ছা, আর এখানে হচ্ছে ডাব্লিউ পি হচ্ছে সে ওয়ান যখন ছিল, ডাব্লিউ এস হচ্ছে যে সে, এই যে এই রিপল বরাবর দাগ দিলে যে পয়েন্টটাকে ছেদ করে। তো মাঝখানেরটা হচ্ছে ট্রানজিশন ব্যান্ড। আচ্ছা, ট্রানজিশন ব্যান্ড এটা আগেই লিখছিলাম, এখানে আবার লিখছি ট্রানজিশন ব্যান্ড। এই 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 পয়েন্ট থেকে বাকি সবকে সে স্টপ করে, আর এই পয়েন্টের ভিতরে বাকিগুলোকে সে পাস করে। আইডিয়াল কেসটা ছিল এমন, আর প্র্যাকটিক্যাল কেসে ফিল্টার হচ্ছে এমন। সবই হচ্ছে ইনফাইনাইট সিঙ্ক না পাওয়ার কারণে যত ঝামেলাগুলো হইতেছে। যদি ইনফাইনাইট সিঙ্ক বানাইতে পারতাম তাহলে আর কোনো ঝামেলা। আচ্ছা, এবার এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা, আচ্ছা এবার দেখো, একটা জিনিস একটু, তোমাদের দুইটা জিনিস মনে রাখা লাগবে। তোমাদের দুইটা জিনিস মনে রাখবে, একটা হচ্ছে সূত্রগুলা, এগুলা কিসের সূত্র, এগুলো কিন্তু হারায় যাও না, এগুলা হচ্ছে উইন্ডোর সূত্র। এগুলো সব টাইম ডোমেন। এগুলা দিয়ে কাকে গুণ দিবা, ইনফাইনাইট সিঙ্ককে গুণ দিবা। এই যে রেক্টেঙ্গুলারের সূত্র হচ্ছে এইটা, এই যে সরি, এটা এই ছবিটা দেখলে বুঝতে পারো, এটা হচ্ছে রেক্টেঙ্গুলারের সূত্র। রেক্টেঙ্গুলারের সূত্র কি, যে একটা পার্টিকুলার এন পর্যন্ত ওয়ান নিব, বাকি সব জিরো। আর হ্যানিং এর সূত্র হচ্ছে এইটা। হ্যানিং কোনটা, মানে যে তো এইটা সূত্র হচ্ছে এইটা। তার মানে এই সিগন্যালটা জেনারেট, তুমি ম্যাটল্যাবে একটা কাজ করো, ম্যাটল্যাবে এটা লিখে, এই জিনিসটা লিখে তোমরা প্লট করে দেখো, প্লট করলে দেখবে এটা পাবো, এরকম একটা ট্রায়াঙ্গুলার ফাংশন পাবো। আবার ম্যাটল্যাবে এই ফাংশনটা লিখো হ্যামিং এর, এটা লিখে প্লট করো এন এর সাপেক্ষে, করলে এই ফাংশনটা পাবো। আচ্ছা, তো এইটা তোমাদের মনে রাখতে হবে, এই সূত্রগুলা খুব বেশি কঠিন না, সবগুলাতেই কজ আছে, এবং ওই গেল সূত্রগুলো, হ্যাঁ সবগুলাতেই কজ আছে, এবং এটা কনস্ট্যান্ট মাইনাস কস টু পাই এন বাই এন, কনস্ট্যান্ট মাইনাস কস টু পাই এন বাই এন, ঠিক আছে এরকম।
আচ্ছা এখন দেখো এখানে কিছু ইয়া আছে, আরো কিছু প্রপার্টি দেওয়া আছে। আহ তো রেক্টেঙ্গুলারের দেখো, রেক্টেঙ্গুলারের সাইড লোবের অ্যামপ্লিচিউডটা থাকে হচ্ছে 13 ডিবি। এই যে আমরা স্টপ ব্যান্ডের রিপোলটা ক্যালকুলেট করতেছি না, 20 log 10 del s, এটা তো স্টপ ব্যান্ডের রিপোল। তো রেক্টেঙ্গুলার উইন্ডোতে স্টপ ব্যান্ডের রিপোলটা থাকে। এখন অনেকে বলতে পারো যে রেক্টেঙ্গুলারটা তো হচ্ছে একটা টাইম ডোমেইন ফাংশন, এটার আবার স্টপ মানে স্লোপ করতে আসে। এটা আসলে বোঝাচ্ছে রেক্টেঙ্গুলার দিয়ে তুমি যদি সিঙ্কে কাটো, তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনে যে ফিল্টারটা পাবা, সেই ফিল্টারের সাইড লোবের অ্যামপ্লিচিউড থাকবে হচ্ছে -13 ডিবি। ঠিক আছে, তারপরে হ্যামিং করলে -31 ডিবি, হ্যামিং করলে -41, ব্ল্যাকম্যান করলে -57 সাইড লোবের অ্যামপ্লিচিউড। আর স্টপ ব্যান্ড অ্যাটেনশন হচ্ছে এগুলা, অ্যাটেনিউশন হচ্ছে এগুলো। এই তথ্যগুলা তোমাদের একটু মনে রাখতে হবে। মনে রাখতে হবে ইন দা সেন্স এরকম না যে আমার একদম মুখস্থ রাখতে হবে, এটা মনে রাখতে হবে যে রেক্টেঙ্গুলার একটা 13 বা 10-এর কাছাকাছি, হ্যামিং একটা 30-এর কাছাকাছি, হ্যামিং একটা 40-এর কাছাকাছি, আর ব্ল্যাকম্যান একটা 50-এর কাছাকাছি। ঠিক আছে, এটা মনে রাখলেই হবে। আবার রেক্টেঙ্গুলারের অ্যাটেনিউশনটা 20-এর কাছাকাছি, হ্যামিং একটা 40-এর কাছাকাছি, হ্যামিং একটা 50-এর কাছাকাছি, আর ব্ল্যাকম্যান একটা 70-এর কাছাকাছি। এইটুক মনে রাখলেই এনাফ। একদম এক্সাক্ট মান মনে রাখা লাগবে না। ঠিক আছে। আচ্ছা, আর এখানে, আচ্ছা এখানে একটা ম্যাথ আছে, এখন ম্যাথটা একটু করতে হবে। আচ্ছা দেখো ম্যাথটা আমরা ইয়ে করি। আচ্ছা, ম্যাথটা করলে থিওরিটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে বলছে, দেখো ম্যাথটা একটু দেখো, an analog signal contains frequencies up to 10 কিলোহার্টজ। আচ্ছা দেখো আমি এটা আঁকি। একটা অ্যানালগ সিগন্যাল আছে, তো অ্যানালগ সিগন্যালটার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে 10 কিলোহার্টজ। ঠিক আছে। তো তার মানে কি ওই ওই সিগন্যালটাকে তুমি ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করলে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি পাবা 10 কিলোহার্টজ। তো ধরো হচ্ছে তোমার এইটা। আচ্ছা, তো জিনিসটা কি হচ্ছে, যে যে কোনো একটা সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি দেওয়া আছে হচ্ছে 10 কিলোহার্টজ। তো এইটা তো হচ্ছে তোমার জিরো, এই পয়েন্টটা এটাই তো তোমার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, এরপরে তো আর নাই। এটাও হচ্ছে তোমার নেগেটিভ ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, তো এইটা দেওয়া আছে হচ্ছে 10 কিলোহার্টজ। ঠিক আছে। আচ্ছা, দ্য সিগন্যাল ইজ স্যাম্পলড এট 50 কিলোহার্টজ। আচ্ছা, সিগন্যালটাকে 50 কিলোহার্টজে স্যাম্পল করা হয়েছে। আচ্ছা দেখো আমি কিভাবে আনা কি আছে ধরো, তো ধরো একটা অ্যানালগ সিগন্যাল ছিল, অ্যানালগ সিগন্যাল ধরো ছিল এরকম। এই সিগন্যালটা তুমি যখন ফ্রিকোয়েন্সি ডোমেনে নিচ্ছ, সিগন্যালটা ধরো এরকম হচ্ছে। এই সিগন্যালটার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে 10 কিলোহার্টজ। আচ্ছা, এবার সিগন্যালটাকে কি করা হয়েছে, 50 হার্টজে স্যাম্পল করা হয়েছে। তাহলে দেখো 50 হার্টজে তুমি যখন এটাকে স্যাম্পল করবা, টাইম ডোমেনে স্যাম্পলিং মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেনে রেপ্লিকা। তো ধরো এটাকে স্যাম্পল করো, এটাকে স্যাম্পল করলে কি পাবা, এরকম কিছু পাবা, ভ্যালু পাবা। তাই না, এটাকে স্যাম্পল করলো, এটাকে স্যাম্পল করলাম, তো স্যাম্পল করলে টাইম ডোমেনে কি হবে, সরি ফ্রিকোয়েন্সি ডোমেনে কি হবে, রেপ্লিকা তৈরি হবে। তাহলে কি হবে দেখো, আগেরটা রেপ্লিকা, এইটা হচ্ছে এরকম, হচ্ছে এরকম, হচ্ছে এরকম। আচ্ছা, তো রেপ্লিকা গুলো কতক্ষণ পর পর তৈরি হবে, যদি ফ্রিকোয়েন্সি চিন্তা করো তাহলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি পর পর, আর যদি ওমেগা চিন্তা করো তাহলে 2 পাই পর পর। তো ধরো আমরা ফ্রিকোয়েন্সি চিন্তা করতেছি, তো যদি ফ্রিকোয়েন্সি চিন্তা করো তাহলে দেখো এখানে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কত, 50 কিলোহার্টজ। তাহলে 50 কিলোহার্টজ পর পর রিপিট করবে, তাহলে এটা হচ্ছে 50 কিলোহার্টজ, এটা হচ্ছে -50 কিলোহার্টজ, এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে 10। তাহলে এটা কত হবে, এটা হবে হচ্ছে 40, এটা কত হবে, এটা হবে হচ্ছে 60। ঠিক আছে। আচ্ছা আমি কিলোহার্টজ এর কথাটা মুছে দিই, এটা হচ্ছে 50, এটাও 50, সরি -50, এটা হচ্ছে -10। তো এরকম ভাবে এটা রিপিট হচ্ছে। এখন বলতেছে একটা এফআইআর ফিল্টার, লিনিয়ার ফেজ ক্যারেক্টার, ট্রানজিশন ব্যান্ড অফ 55 কিলোহার্টজ। আচ্ছা, তো ফিল্টারটা ট্রানজিশন ব্যান্ড,
তোমাকে যে ফিল্টারটা ডিজাইন করতে বলছে সেই ফিল্টারটা ট্রানজিশন ব্যান্ডটা হবে হচ্ছে 5 কিলো হার্টজ। ঠিক আছে? এবং বলতেছে দ্য ফিল্টার শুড প্রোভাইড 50 dB অ্যাটেনিউশন এট দ্য এন্ড অফ দ্য ট্রানজিশন ব্যান্ড। আচ্ছা, এন্ড অফ দ্য ট্রানজিশন ব্যান্ডে তার এন্ড অফ দ্য ট্রানজিশন ব্যান্ডে তার অ্যাটেনিউশনটা হতে হবে হচ্ছে কত? 50 ডেসিবল। 50 ডেসিবল অ্যাটেনিউশন নিতে হবে এন্ড অফ দ্য ট্রানজিশন। আচ্ছা, এখন তোমাকে, আচ্ছা ট্রানজিশন ব্যান্ডটা হচ্ছে তোমার 5 কিলো হার্টজ, তাই না? আচ্ছা, আচ্ছা তো তোমাকে এরকম একটা ফিল্টার ডিজাইন করতে বলছে। আচ্ছা, উম, আচ্ছা, আচ্ছা তাহলে দেখো, তো তুমি যে এফআইআর ফিল্টারটা বানাবা, এই এফআইআর ফিল্টারটা কিরকম, এই যে দেখো, তুমি তো এফআইআর ফিল্টার বানাবা, তো তুমি এফআইআর ফিল্টারটা আগে মনে মনে চিন্তা করো। মনে মনে তুমি এফআইআর ফিল্টারটা চিন্তা করো। তাহলে ধরো আমি এই যে এখানে আঁকতেছি। তো তোমার ফিল্টারটা হবে হচ্ছে এরকম। ঠিক আছে? তোমার ফিল্টারটা হচ্ছে এরকম, ঠিক আছে? আচ্ছা এখন, তো তোমার ফিল্টারটা যদি এরকম হয়, তুমি কাকে ফিল্টার আউট করবা? দেখো, তুমি তো ফিল্টার আউট করবা এই মাঝখানের এটাকে। মাঝখানের এটাই তো তোমার লাগবে, তাই না? আচ্ছা, তো তোমাকে এখানে তাহলে তুমি, তাহলে তোমার এই পয়েন্টটা কি আচ্ছা এখন তোমাকে দেখো কি বলছে, ট্রানজিশন ব্যান্ডটা হইতে হবে হচ্ছে 5 কিলো হার্টজ। ট্রানজিশন ব্যান্ডটা তো আমরা জানি কিভাবে আঁকি। দেখো এই যে আগে আমরা আঁকছি না ট্রানজিশন ব্যান্ডটা, এই যে কোথায় গেল, হ্যাঁ এখানে। ট্রানজিশন ব্যান্ডটা কি আমরা ওয়ান বরাবর, আচ্ছা তো ওয়ান বরাবর নিব আর কি। তো ধরো তুমি ড্যাশ লাইন, আচ্ছা তো ধরো হচ্ছে আচ্ছা, তো ধরো এই যে এই পয়েন্ট, ঠিক আছে? এই পয়েন্ট, এই পয়েন্টটা একটা পাইলাম। আর আরেকটা হচ্ছে, আরেকটা হচ্ছে তোমার এই যে এইটা, ঠিক আছে? এই পয়েন্টটা, এটাই তো তোমার ট্রানজিশন ব্যান্ড, যে এইখান থেকে এতটুকু। তো ট্রানজিশন ব্যান্ডটা তোমার কত করতে বলছে? 5 কিলো হার্টজ। ঠিক আছে? তার মানে, তার মানে এইখান থেকে এতটুকু এই ডিস্টেন্সটা হচ্ছে 5 কিলো হার্টজ। 5 কিলো হার্টজ, তার মানে ট্রানজিশনটা হবে হচ্ছে 5 কিলো হার্টজ। আচ্ছা এখন দেখো, তাইলে তোমাকে, তুমি যেহেতু ফিল্টার করতেছো মানে এরপরে তো এই পয়েন্টের পরে, এই পার্টিকুলার পয়েন্টের পরে তো জিরোর দিকে আগাচ্ছে, তাহলে তোমার মেসেজ সিগন্যালটা আছে 10 কিলো হার্টজ পর্যন্ত। দেখো তোমাকে তো এটা ফিল্টার করে বের করতে হবে 10 কিলো হার্টজ পর্যন্ত। তাইলে তুমি কি করবা, তোমার এই পয়েন্টটা কত হবে? এই পয়েন্টটা হবে আসলে 10 কিলো হার্টজ। আমার কথা কি বুঝতেছ? বুঝতেছো না কি বলতেছি? এই পয়েন্টটা হবে 10 কিলো হার্টজ, কারণ আহ, তুমি, তুমি তো এই যে এইটার সাথে তো এটা গুণ দিবা, তাই না? এটার সাথে যদি এটা গুণ দাও, তো তোমার এটাকে তো রাখা লাগবে, এটাকে রাখার জন্যই তো গুণটা দিচ্ছ। তাহলে এইটা যেহেতু 10 কিলো হার্টজে শেষ হয়েছে, তাহলে তোমার পাঁচ ব্যান্ডও 10 কিলো হার্টজে শেষ হইতে হবে, তাই না? তুমি যদি তোমার পাঁচ ব্যান্ড আগে শেষ করে দাও, তাহলে তো এইগুলা কাটা পড়ে যাবে, তাই না? তুমি কি চাচ্ছ, যে ধরো তোমার সিগন্যালটা হচ্ছে এইটা, তো তুমি যে ফিল্টারটা আঁকবা সেই ফিল্টারটা কেমন হবে? সেই ফিল্টারটা তো তুমি এরকম একটা ফিল্টার চাচ্ছ না? কালোটা হচ্ছে ফিল্টার আর ভিতরেরটা হচ্ছে মেসেজ, ওর সাথে ওকে গুণ দিবা। তাহলে তোমার ফিল্টার, তোমার মেসেজটা যদি 10 কিলো আর্জে শেষ হয়, তাহলে তোমার ফিল্টারের পাঁচ ব্যান্ডটাও কোথায় শেষ হইতে হবে? 10 কিলো আর্জে শেষ হইতে হবে। আর তুমি যদি পাঁচ ব্যান্ড আগেই শেষ করে দাও, ধরো এটা তো হচ্ছে তোমার মেসেজ, আর তুমি ফিল্টার দিলে এইটা, এইটা দিলে ফিল্টার, তাহলে তো তোমার এই বাকিগুলো তো কাটা পড়ে যাবে। তাহলে মেসেজের, মেসেজের ম্যাক্সিমাম ফ্রিকুয়েন্সি যেখানে শেষ হবে, তোমার ফিল্টারের পাস ব্যান্ডটাও ওটুক পর্যন্ত থাকতে হবে, যাতে ওটুক পর্যন্ত তুমি নিতে পারো, এর পরে বাকিটা তুমি জিরো করবে। তাহলে এইটা থাকবে হচ্ছে 10 কিলো হার্টজ। আর তাহলে, আর মাঝখানে ট্রানজিশন ব্যান্ডটা বলে দিছে 5 কিলো হার্টজ।
এই পয়েন্টটা কত হবে? এই পয়েন্টটা হবে 10। তার মানে এখান থেকে শুরু থেকে এতটুকু পর্যন্ত তো 10, এর সাথে 5 যোগ করলে তাহলে এই পয়েন্টটা পাবো হচ্ছে 15 কিলো হার্টজ। এগুলো সব ফ্রিকোয়েন্সি অ্যাক্সিস, যেহেতু আমি কিলো হার্টজ দেখতেছি। বুঝতে পারছো? বুঝছো কিনা বলো, নাহলে আবার বলবো। স্যার আরেকবার একটু বলেন। কোন জায়গাটা বুঝো না এটা বলো। স্যার এই যে আমাদের যে মেইন যে স্যার ফিল্টারটা এখানে যে স্যার 10 কিলোহার্টজটা কাটা হয়েছে স্যার এই জায়গাটা। না, তোমার ফিল্টারটা, তোমার ফিল্টারের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে পাস ব্যান্ড আর পাস পাস ব্যান্ড, এবং আরেকটা হচ্ছে স্টপ ব্যান্ড। তো পাস ব্যান্ডটা তুমি কতক্ষণ পর্যন্ত রাখবে? যতক্ষণ পর্যন্ত তুমি মেসেজটাকে নিতে চাচ্ছ ততটুকুই তো পাস করতে দিবা। তো তোমার পাস ব্যান্ডটা তো তোমার কোথায়, বা পাস ব্যান্ডটা শেষ হচ্ছে কোথায়? এখান থেকেই তো সে পাস থেকে স্টপের দিকে চলে যাচ্ছে। তার মানে এই ফ্রিকোয়েন্সিটা কত রাখতে হবে? 10 রাখতে হবে, কারণ মেসেজ শেষ হচ্ছে কত? 10-এ। তো তোমার এইটাও রাখতে হবে 10-এ। তুমি যদি এটা 10-এ না রাখো, তাইলে তো তোমার মেসেজ সিগন্যালটা কাটা পড়ে যাবে না, কারণ মেসেজ সিগন্যালটা তখন ট্রানজিশনের ভিতরে চলে যাবে। তখন তো তোমার মেসেজ সিগন্যালটা কাটা পড়ে যাবে, তুমি যেটা চাচ্ছ না। ঠিক আছে? এই জন্য তোমার পাস ব্যান্ডটাকে তুমি মেসেজের ম্যাক্সিমাম সিগন্যাল, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি পর্যন্ত রাখবে। মেসেজের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি পর্যন্ত রাখবে। ঠিক আছে? আর তাহলে তোমার পাস ব্যান্ডের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, তার মানে তোমার এটা কি বলে, এটা হচ্ছে তোমার ওমেগা, ওমেগা পি। পাস ব্যান্ডের এইচ ফ্রিকোয়েন্সিটা হবে মেসেজের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, would be the maximum frequency of the message signal. সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা কত আছে? সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা আছে হচ্ছে 10 কিলো হার্টজ। তাহলে তোমার, আচ্ছা ওমেগা পি বলতেছি কেন এটাকে, ওমেগা এফ, সরি এফ পি, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। তো সিগন্যালের মেসেজের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত? 10 কিলো হার্টজ। তাহলে তোমার পাস ব্যান্ডের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হইতে হবে 10 কিলো হার্টজ। এরপরে বলছে 5 কিলোহার্টজ ট্রানজিশন ব্যান্ড, তাহলে এক্সট্রা 5 কিলোহার্টজ তোমাকে ট্রানজিশন ব্যান্ডের জন্য রাখতে হবে, 1 থেকে 0 হওয়ার জন্য। এইখান থেকে এতটুকু পর্যন্তই তো সে ওয়ান, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্তই তো সে ওয়ান, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্তই তো তোমার ফিল্টারটা ওয়ান। তো তুমি কতক্ষণ পর্যন্ত ওয়ান রাখবা? যতক্ষণ পর্যন্ত মেসেজ আছে ততক্ষণ পর্যন্ত তো ওয়ান রাখবা। মেসেজ আছে কতক্ষণ পর্যন্ত? 10 কিলো আওয়ার্স পর্যন্ত। তা তুমি ওয়ানও রাখবা কতক্ষণ পর্যন্ত? 10 কিলো আওয়ার্স পর্যন্ত। এরপর থেকে সে জিরোর দিকে চলে যাচ্ছে, ট্রানজিশন ব্যান্ড যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা এইটা গেল। এখন দেখো যে, তার মানে তোমার এগুলো তো সব ফ্রিকোয়েন্সি এফপি। তাহলে এফপি হচ্ছে 10 কিলো হার্টজ, তা এই পয়েন্টটা কি? এটা হচ্ছে এখান থেকে স্টপ ব্যান্ড শুরু হচ্ছে। এফএস কত হবে? 10 কিলো হার্টজ মেসেজের জন্য, এবারে 5 কিলো হার্টজ ট্রানজিশন, তাহলে এফএস হবে হচ্ছে 15 কিলো হার্টজ। ঠিক আছে? আচ্ছা, এবার এফপি এফএস এগুলা থেকে তুমি যদি ওমেগাতে নিতে চাও, ঠিক আছে, ওমেগাতে তুমি যদি আহ ওমেগাতে তুমি যদি নিতে চাও, তো তোমাকে, আমরা জেনারেলি জানি ওমেগা সমান সমান 2 পাই এফ। কিন্তু এই ওমেগা কিন্তু ওই ওমেগা না, এটা হচ্ছে, এই ওমেগাটা কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, কিন্তু আমরা যে ওমেগাটা ইউজ করবো সেটা হচ্ছে ডিসক্রিট অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তারপরে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিকেও ডিসক্রিট করতে হবে। তো তুমি এফপি থেকে যদি ডাব্লিউপি তে নিতে চাও, দেখো এখানে সূত্রটা দেওয়া আছে, এফপি থেকে এই যে এফপি থেকে ডাব্লিউপি তে নিতে চাইলে 2 পাই এফপি ডিভাইডেড বাই এফটি। এখানে এফটিটা হচ্ছে স্যাম্পল, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি এফটি। আমরা জেনারেলি এফএস পড়ে থাকি, এখানে এফটি লিখছে, তুমি চাইলে, এর কারণ এখানে এফএস বলতে অলরেডি একটা জিনিস বুঝাচ্ছে, এই জন্য এফটি লিখছে। এফটি মানে হচ্ছে স্যাম্পল ফ্রিকোয়েন্সি। তো তুমি এফপি থেকে যদি ডাব্লিউপি তে নিতে চাও, তাহলে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 2 পাই এফপি বাই এফটি। আচ্ছা এখানে তাহলে আমি বলে দিই, এফটিটা হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। এফএস কেন লিখলাম না? কারণ এফএস বলতে অলরেডি এখানে স্টপ ব্যান্ডের ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে।
জন্য আর এফএস লিখতাম না, কেউ চাইলে বড় হাতের এফএস লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো 2 পাই, এখানে এফপি কত, এফপি হচ্ছে 10 কিলো হার্টজ, আর এফটি, এফটি হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 কিলো হার্টজ। তাহলে 50, তাহলে 2 পাই 10/50, এটা করলে তোমরা 0.4 পাই পাবা। এটা হচ্ছে তোমাদের ওমেগা পি। তো সিমিলারলি তোমরা ওমেগা এসটা বের করতে পারো। ওমেগা এসটা হচ্ছে 2 পাই এফএস/এফটি। তাহলে 2 পাই এফএস কত, 15, আর এফটি কত, এফটি হচ্ছে 50। তাহলে এটা করলে পাবা 0.6 পাই। এগুলা কিন্তু অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি না, ডিসক্রিট অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ডিসক্রিট অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 পাই এফ কে আবার এফএস দিয়ে ভাগ করতে হবে, তাহলে তুমি ডিসক্রিট অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এগুলো হচ্ছে সব ডিসক্রিট অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তো এই জিনিসটা তুমি পাইলে যে 0.4 পাই, আর একটা হচ্ছে 0.6 পাই। এটা হচ্ছে তোমার ফিল্টারের দুইটা পয়েন্ট পাইলাম। এই যে দেখো আমাদের ফিল্টারটা কই ছিল, এই যে ওমেগা পিটাও পাইছো, ওমেগা এসটাও পাইছো। ওমেগা পিটা পাইছো 0.4 পাই, ওমেগা এসটা পাইছো 0.6 পাই। আচ্ছা, এরপরে এখানে কি করছে দেখো। আচ্ছা, আহ আচ্ছা, এখানে দেখো কি বলছে, দ্য ফিল্টার শুড প্রোভাইড মিনিমাম 50 ডিবি অ্যাটেনিউশন। এই লাইনটা ভালোভাবে দেখো, মিনিমাম 50 ডিবি অ্যাটেনিউশন এট দ্য এন্ড অফ দ্য ট্রানজিশন ব্যান্ড। তার মানে ট্রানজিশন ব্যান্ডের শেষে ওকে 50 ডিবি অ্যাটেনিউশন দিবেও। তাহলে দেখো এখানে জিনিসটা আছে, দেখো 50 ডিবি অ্যাটেনিউশন, 50 ডিবি অ্যাটেনিউশন, ঠিক আছে। আচ্ছা, তাহলে ট্রানজিশন ব্যান্ডের শেষে, তো ট্রানজিশন ব্যান্ড কোনটা, এইটা মাঝখানেরটা। ট্রানজিশন ব্যান্ডের শেষে কি আছে, স্টপ ব্যান্ড। স্টপ ব্যান্ডে অ্যাটেনিউশন কত দিতে হবে, 50 ডেসিবেল অ্যাটেনিউশন দিতে হবে। তো স্টপ ব্যান্ডে, মিনিমাম স্টপ ব্যান্ডে 50 ডেসিবেল অ্যাটেনিউশন কে দেয়, হ্যামিং উইন্ডো দেয়। বুঝতে পারছো? দেখো, এই জন্য বলছিলাম যে এগুলো একটু মনে রাখতে হবে, এটা 20-এর কাছাকাছি, এটা 40-এর কাছাকাছি, এটা 50, এটা 25, এটা 70-এর কাছাকাছি, এইভাবে মনে রাখলেই হবে। নট যে আমি এক্সাক্ট মান মনে রাখতে হবে। তো স্টপ ব্যান্ডে 50 ডিবি অ্যাটেনিউশন দেয় হচ্ছে হ্যামিং উইন্ডো। তার মানে আমি যেই ফিল্টারটা ডিজাইন করব সেই ফিল্টারটা আসলে, সেই ফিল্টারের যে উইন্ডোটা হবে সেই উইন্ডোটা হবে হচ্ছে হ্যামিং উইন্ডো। আচ্ছা, এখন দেখো হ্যামিং উইন্ডোর মেইন লোবের যে উইথ, মেইন লোব কোনটা, প্রথমটাই মেইন লোব, এই যে 1 থেকে যে 0 যাচ্ছে এইটাই হচ্ছে মেইন লোব। আচ্ছা, এখানে আমি বলে দিই, এইটাই হচ্ছে আবার আমার মেইন লোব। প্রথম যেটা যাচ্ছে এটা মেইন লোব, এরপর একটা হচ্ছে সেকেন্ড লোব, এটা হচ্ছে থার্ড লোব, এরকম করে যেতে থাকে। তো হ্যামিং উইন্ডোর মেইন লোবের উইথটা দেখো 8 পাই/এম। হ্যামিং উইন্ডোর মেইন লোবের অ্যাটিনিউশনটা কত, 8 পাই/এম। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে এমটা কি। আচ্ছা, এমটা হচ্ছে, এই যে আমি বললাম না, ধরো তুমি, এখানে ধরো তুমি 10টা সিঙ্কের 10টা ভ্যালু নিলা, 10 সিঙ্কের তুমি 10টা ভ্যালু নিলে, তাহলে এখানে রেখতে কয়টা দিবা, 10টা দিবা, দিয়ে গুণ দিবা, এর তো তুমি 10টা পাবা। কিন্তু তুমি যদি আরো বড় করে নাও, ধরো 20টা নাও, তখন কি হবে, ফিল্টারটা আরো ভালো হবে। 30টা নাও, আরো ভালো হবে। 40টা নাও, আরো ভালো হবে। এরকম করে নিতে নিতে যদি ইনফাইনাইট নাও, তাহলে ফিল্টারটা আইডিয়াল ফিল্টার হয়ে যাবে। ঠিক আছে, তো সিঙ্কের তুমি কয়টা ভ্যালু নিচ্ছ, এইটাই হচ্ছে এম। এই যে বড় হাতের এম যে লেখা আছে না, এই বড় হাতের এম মানে হচ্ছে, তাহলে এই যে এখানে লিখে দিই, কই লিখতেছিলাম, হ্যাঁ, এই এইখানে। আচ্ছা, তো বড় হাতের এম, এই কথাটার মানে হচ্ছে, এটার অর্থটা হচ্ছে ফিল্টার অর্ডার। ফিল্টার অর্ডার মানে হচ্ছে, মানে সোজা বাংলা কথায় সিঙ্কের কয়টা ভ্যালু নিচ্ছি। ইনফাইনাইট সিঙ্ক তো নিতে পারবো না, তো সিঙ্কের কয়টা ভ্যালু নিচ্ছি, এটাই হচ্ছে ফিল্টার অর্ডার। ঠিক আছে। আচ্ছা, তো হ্যামিং উইন্ডোর জন্য ফিল্টার অর্ডার কত, 8 পাই/এম। তাহলে এখানে আমি লিখি, অ্যাজ উই নিড 50 ডিবি অ্যাটেনিউশন, so the window will be হ্যামিং উইন্ডো। ঠিক আছে, উইন্ডোটা হবে হচ্ছে হ্যামিং উইন্ডো। আচ্ছা, তো হ্যামিং উইন্ডো, তো ফর হ্যামিং উইন্ডো, তারপর লিখি যে ফর হ্যামিং উইন্ডো
তো হ্যামিং উইন্ডোর উইথ অফ দ্য মেইন লোব, উইথ অফ মেইন লোব, তো মেইন লোবের উইথটা কত আছে দেখো, 8 পাই/m। হ্যাঁ স্যার। তো মেইন লোবটা কি, এই যে দেখো মেইন লোবটা কি ছিল, এই যে এখানে দেখো মেইন লোবটা হচ্ছে যে 1 থেকে যখন 0 হচ্ছে মাঝখানের এই সময়টা হচ্ছে মেইন। এখন মেইন লোবটাই কিন্তু WS - WP দেখো, মানে এইখান থেকে এই পয়েন্টের দূরত্ব যা, মেইন লোবটা কিন্তু তাই, তাই না? মেইন লোবের উইথটাও তাই, মেইন লোবের উইথ যা WS - WP তাই। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো, মেইন লোবের উইথ হচ্ছে 8 পাই/m, তাহলে 8 পাই/m এটাই হচ্ছে আসলে WS - WP। তাহলে দেখো এমটা বের করতে পারি যে আমি সিঙ্কের কয়টা ভ্যালু নিব এটা বের করে ফেলতে পারি। তাহলে 8 পাইকে কি করতে হবে, WS - WP দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 8 পাই, WS কত ছিল 0.6 পাই, আর WP ছিল 0.4 পাই। এটা ভাগ দিলে তুমি 40 পাবে। ঠিক আছে, এখানে দেখো ভাগটা দিছে, ভাগ দিয়ে 40 পাইছে। ঠিক আছে, এখন 40 সংখ্যাটা নেওয়া যায় না কারণ এটা একটা অড নাম্বার, সরি ইভেন নাম্বার। তুমি চিন্তা করো, তুমি সিঙ্কের 40টা ভ্যালু নিবা, এটা তো তাহলে কিন্তু তোমার সিমেট্রিটা থাকতেছে না, তাই না? ধরো এটা হচ্ছে তোমার এটা ধরো তোমার হচ্ছে সিঙ্ক, এই যে এই সিঙ্ক থেকে কি করবা, তুমি 40টা ভ্যালু নিবে, তাহলে এক পাশে তাহলে কিন্তু তোমার আহ, কি হচ্ছে না, সিমেট্রিটা থাকতেছে না। এই জন্য আমাদের সবসময় অড ভ্যালু নিতে হবে। অড ভ্যালু নিলে সিমেট্রিটা কিভাবে থাকে, যে ডান পাশে 20টা নিব, বাম পাশে 20টা নিব, 40, আর মাঝখানে একটা, মানে n = 0-তে একটা, এই 41। ঠিক আছে, এই জন্য আমাদের অড ভ্যালু নেওয়া লাগে। ঠিক আছে, তাহলে আমরা তাহলে লেটস চুজ অড ভ্যালু 41। কেন 41 নিলাম, 40 নিলে সিমেট্রি থাকে না, 41 নিলে মাঝখানে একটা, ডান পাশে 20টা, বাম পাশে 20টা, 41টা। একটু পর্যন্ত বুঝছো? আচ্ছা, ঠিক আছে, এটা আশা করি বুঝছো, না বুঝলে কি করবো। আচ্ছা, এখন তাহলে দেখো যে আমরা ফিল্টারের অর্ডারটা পাইলাম। আচ্ছা, এখন তাহলে তুমি ফিল্টারের অর্ডারটা যদি তুমি পাও, আচ্ছা এখন আহ, আচ্ছা তাহলে দেখো তোমাকে তাহলে তোমাকে কি করতে হবে, আহ, আচ্ছা তাহলে তোমার ফিল্টারটা কেমন দেখো, তাহলে তোমার ফিল্টারটা হচ্ছে মাঝখানে তুমি একটা নিবা, আর ডান পাশে তুমি নিবা হচ্ছে 20টা, এরকম করে। ঠিক আছে, তো তুমি মাঝখানে হচ্ছে একটা, তাহলে এই পাশে তুমি নিচ্ছ হচ্ছে, এই পাশে তুমি নিচ্ছ হচ্ছে 20টা, এই পাশে 20টা, আর মাঝখানের একটা, তাহলে টোটাল 41টা নিচ্ছ। ঠিক আছে, আচ্ছা এখন একটা সমস্যা, তাহলে 41টা নিচ্ছ তাইলে, আচ্ছা তো তুমি এটাকে 41টা নিচ্ছ। আচ্ছা, তো এখন একটা জিনিস দেখো যে তো এইগুলা কি দেখো, এইগুলা এই বাম পাশের যেগুলো আছে এগুলো হচ্ছে এন এর ভ্যালু নেগেটিভ, নেগেটিভ এন ভ্যালু। তো নেগেটিভ এন ভ্যালু, তো কোনো একটা সিগন্যালের যদি নেগেটিভ এন এ ভ্যালু থাকে তাহলে ওই সিগন্যালটা নন কজাল সিগন্যাল হয়ে যায়। তো নন কজাল সিগন্যালও মানে এক্সপেক্টেড না, তা আমাদের সিগন্যালটাকে কজাল বানাইতে হবে। ঠিক আছে, তো সিগন্যালটাকে কজাল বানাইতে হবে। আচ্ছা, তো কজাল বানাইতে হলে কি করতে হবে, আমাকে নেগেটিভ ভ্যালু রাখা যাবে না, তো সিংটাকে আমাকে 20 ঘর ডানে শিফট করতে হবে। ঠিক আছে, নেগেটিভ এন ভ্যালু রাখা যাবে না, তো সিংটাকে আমাকে কি করতে হবে, 20 ঘর ডানে শিফট করতে হবে। তো 20 ঘর ডানে শিফট করলে নেগেটিভ যে ভ্যালুগুলো আছে সেগুলো চলে যাবে। তো আমাদের ধরো আহ তা আমাদের তাহলে কিরকম সিগন্যালটা লাগবে দেখো, তা আমাদের সিগন্যালটা লাগবে হচ্ছে যে এরকম, যে আহ, তোমার এই পয়েন্টটা এইখানে চলে আসবে, এরপরে এই যে এরকম।
এরকম ভ্যালু চলে আসবে। হয়ে গেল। এইটা এইটা হচ্ছে এন ইজ, এটা হচ্ছে 0, ঠিক আছে, এটা হচ্ছে 1 2 3 4, এরকম করে করে, জিরোতে ভ্যালু থাকতে পারে সমস্যা নেই, এরকম করে করে আমার টোটাল 41টা ভ্যালু থাকবে আর কি। তার মানে এই সিং যে ফাংশনটা আছে এটাকে আমাকে 20 ঘর ডানে সরাইতে হবে, কারণ আমি নেগেটিভ এন ভ্যালু রাখতে চাচ্ছি। আচ্ছা, এখন এই জিনিসটা তুমি কিভাবে করবা দেখো। এখন তোমার উইন্ডো তো হ্যামিং উইন্ডো, তো হ্যামিং উইন্ডোর ইকুয়েশন কোনটা দেখো। হ্যামিং উইন্ডোর ইকুয়েশন হচ্ছে এইটা। এই হ্যামিং উইন্ডোটাকে দিয়ে তোমাকে কি করতে হবে, ইনফাইনাইট সিংকে গুণ দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো তোমার আসলে দরকার হচ্ছে, এটা হচ্ছে তোমার ডিজায়ার, তাই না? এই জিনিসটা, মানে এই জিনিসটা তুমি এটা হচ্ছে তোমার ডিজায়ার, এই জিনিসটা তুমি পাবা কিভাবে, এই জিনিসটা পাবা কিভাবে, এখন এই জিনিসটা কিভাবে পাইতে পারো দেখো। তো এই জিনিসটা পাওয়ার জন্য তোমাকে যে কাজটা করতে হবে, প্রথমে তোমাকে একটা, ধরো প্রথমে এদিকে একটা ইনফাইনাইট সিঙ্ক আছে। আচ্ছা, তো ধরো এখানে একটা ইনফাইনাইট সিঙ্ক আছে ধরো, এরকম করে এদিকে, এরকম করে একটা এদিকে একটা মাইনাস, প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত একটা ইনফাইনাইট সিঙ্ক আছে। আর তোমার তো, তোমার ধরো কিন্তু তোমার লাগবে কোনটা, তোমার লাগবে 41টা ভ্যালু, এবং সিংটাকে ডানে সরায় দিতে হবে, মানে 41টা ভ্যালু এবং কোনো নেগেটিভ ভ্যালু রাখা যাবে না, ঠিক আছে, 41টা ভ্যালু এবং কোনো নেগেটিভ ভ্যালু রাখা যাবে না। আচ্ছা, তো তাহলে দেখো তুমি তাহলে কি করতে পারো। আহ তো তোমাকে তো তোমাকে কি করতে হবে, হ্যামিং উইন্ডো দিয়ে গুণ দিতে হবে সিংটাকে, ঠিক আছে। তো গুণ দেওয়ার আগেই তুমি এটাকে তুমি এটাকে 20 ঘর ডানে সরাই নাও, এই যে তোমার যে ইনফাইনাইট সিঙ্ক আছে, ইনফাইনাইট সিঙ্কটাকেই তুমি 20 ঘর ডানে সরাই নাও, তাহলে ইনফাইনাইট সিঙ্কটা কিরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। এই যে তুমি ইনফাইনাইট সিঙ্কটাকে 20 ঘর ডানে সরাই নিলে, এই যে এটা ছিল তোমার ইনফাইনাইট সিঙ্ক, এটা কিন্তু এখনো ইনফিনিটি পর্যন্ত আছে, ঠিক আছে, এটা এখনো ইনফিনিটি পর্যন্ত আছে, এদিকেও ইনফিনিটি পর্যন্ত আছে। তো ইনফাইনাইট সিঙ্কে তুমি কি করলা, এটা ছিল এন ইজিক্যাল টু 0, এটা হয়ে গেছে এন ইজিক্যাল টু 20, 20 ঘর ডানে সরাই ফেলো। এবার তোমাকে হ্যামিং উইন্ডো দিয়ে গুণ দিতে হবে। কেন হ্যামিং উইন্ডো, কারণ এই যে 50 ডেসিবেল চাইছিল, আর 50 ডেসিবেল হ্যামিং উইন্ডোর সাথে মিলে, তো হ্যামিং উইন্ডো দিয়ে তোমাকে গুণ দিতে হবে। তো তাহলে এই সিঙ্কটার ইকুয়েশন কি, তাই দেখো, তোমার যখন ইনফাইনাইট সিঙ্ক ছিল যেটা এন ইজিক্যাল টু 0-তে আছে, এই সিঙ্কের ইকুয়েশন হচ্ছে আহ আচ্ছা, তো আচ্ছা, এখন আচ্ছা, এর আগে আরেকটা জিনিস একটু দেখো। এটা হচ্ছে যে ধরো তুমি, এই যে ধরো তোমার এরকম একটা জিনিস আছে, যে এটা হচ্ছে ওমেগা সি, এটা হচ্ছে মাইনাস ওমেগা সি। এটাকে তুমি যদি, এটাকে তুমি এটা এটা তো ফ্রিকোয়েন্সি ডোমেন, এটাকে থেকে তুমি যদি টাইম ডোমেন করো, এটা থেকে তুমি যদি টাইম ডোমেন করো, তাহলে তুমি যে সিঙ্কটা পাবা, সেই সিঙ্কের ইকুয়েশন হচ্ছে সাইন ওমেগা সি এন, সাইন ওমেগা সি এন ডিভাইডেড বাই পাই। ভালো করে বুঝো, যদি একটা এরকম ফ্রিকোয়েন্সি ডোমেনে এমন একটা আছে যেটা হচ্ছে এই যে কাট অফ ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ওমেগা সি, এটাকে তুমি যদি সিঙ্ক করো, তাহলে ইকুয়েশনটা পাবা হচ্ছে সাইন ওমেগা, পুরাটা সাইন না আসলে, এটা তুমি পাবা হচ্ছে সাইন ওমেগা সি এন ডিভাইডেড বাই পাই এন, এটা হচ্ছে এটার ইকুয়েশন। আচ্ছা, তাহলে ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, ধরো আমি তোমাকে বললাম যে এদিকে 10, এদিকে -10, ঠিক আছে। তাহলে এটাকে সিঙ্ক করলে তুমি এটাকে সিঙ্ক, এটাকে তুমি যদি টাইম ডোমেনে নাও, ঠিক আছে, এটা হচ্ছে ওমেগা সি, এটা হচ্ছে এন, এটা হচ্ছে এন, এটাকে যদি টাইম ডোমেনে নাও তাহলে কি হবে, এটা কাট অফ ফ্রিকোয়েন্সি কততে আছে 10-এ, তাহলে পাবা হচ্ছে সাইন 10 এন ডিভাইডেড বাই পাই এন, বুঝতে পারছো? তাহলে কাট অফ ফ্রিকোয়েন্সিতে যেটা থাকবে এটাই এন এর সাথে গুণ হবে, ওমেগা সি এর ভ্যালুটা হচ্ছে ওইটা। আচ্ছা, এখন আমাদের ফিল্টারে দেখো, আমাদের যে ফিল্টারটা হয়েছে, এই ফিল্টারটা দেখো, এই মাঝখানের পয়েন্টটা হচ্ছে 10, আর এই এই পয়েন্টটা হচ্ছে 15। আচ্ছা, এর থেকে এই পয়েন্টটা হচ্ছে 15, মাঝখানের পয়েন্টটা 10 আর এই পয়েন্টটা 15। আচ্ছা, তো
তো মাঝখানের পয়েন্টটাকে তুমি যদি ওমেগা পি তে নাও তাহলে 0.4 পাই, আর যদি ওমেগা এস এর আর শেষের পয়েন্টটাকে যদি ওমেগাতে নাও তাহলে 0.6 পাই। তার মানে 10 কিলোহার্টজ যেটা এটাই ওমেগাতে নিলে 0.4 পাই, আর 15 কিলোহার্টজ যেটা এটাই ওমেগাতে নিলে 0.6 পাই। এখন এই ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সি, এই ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে মাঝখানের পয়েন্টটা, দুইটার মাঝখানটাই হচ্ছে ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এইটা, এইটাই হচ্ছে ওমেগা সি। এই মাঝখানের পয়েন্টটা হচ্ছে ওমেগা সি। তাহলে ওমেগা সিটা কি হবে এখান থেকে বের করে নাও। তো এখান থেকে ওমেগা সি হবে দুইটার মাঝখানের পয়েন্ট, তাহলে এই যে লিখতেছি ওমেগা সি হবে হচ্ছে ওমেগা পি প্লাস ওমেগা এস বাই 2, তার মানে দুইটার গড়। তো দুইটার গড় করলে তুমি 0.5 পাই পাবা। 0.4 আর 0.6 করলে 1 কে 2 দিয়ে ভাগ করলে 0.5 পাই। তো আমাদের তো এইটার সিংটা বের করা লাগবে, তাই না? তো আমাদের যে তেলে সিংটা আছে, যে সিংটা আমরা নিলাম, এই যে এইটা আমাদের যে ইনফাইনাইট সিঙ্ক, এই সিঙ্কটা কোত্থেকে, এই আমাদের যে ইনফাইনাইট সিঙ্ক, তো এই সিঙ্কটা তাহলে কি হবে, এই সিঙ্কের ইকুয়েশন কি হবে, এই সিঙ্কের ইকুয়েশন হবে সাইন 0.5 পাই এন ডিভাইডেড বাই পাই। বুঝতে পারছো? কারণ এই এই সিঙ্কটা কোত্থেকে আসবে, এই সিঙ্কটা তো আসবে আমাদের ফিল্টার থেকে, ফিল্টার থেকেই তো সিঙ্কটা আসবে। সাইন 0.5 পাই এন ডিভাইডেড বাই পাই এন, এটাকে যদি তুমি 20 ঘর শিফট করো তাহলে এন এর জায়গায় n-20 বসে দিতে হবে। তাহলে 20 ঘর শিফট করলে কি হবে, সাইন 0.5 পাই n-20 ডিভাইডেড বাই পাই n-20। ঠিক আছে, 20 ঘর কেন শিফট করতেছো, কারণ নেগেটিভ ভ্যালু গুলো রাখতে পারবা না। ঠিক আছে, নেগেটিভ ভ্যালু গুলো বাদ দিতে হবে, 20 ঘর শিফট করতেছো। আচ্ছা, এখন তোমাকে যে কাজটা করতে হবে, এটাও কিন্তু স্টিল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্তই আছে, তাই না? কারণ এখন তো তুমি কাটো নাই, এখন তুমি উইন্ডো দিয়ে কাটতে হবে। তো উইন্ডো দিয়ে কাটার নিয়ম কি, কাটা কাটা মানে হচ্ছে গুণ করা। কোন উইন্ডো দিয়ে কাটবা, হ্যামিং উইন্ডো দিয়ে কাটবা। তো হ্যামিং উইন্ডোর ইকুয়েশন কি, হ্যামিং উইন্ডোর ইকুয়েশন হচ্ছে এই যে এইটা, এইটা হচ্ছে হ্যামিং উইন্ডোর ইকুয়েশন। ঠিক আছে। আচ্ছা, এখানে এন এর ভ্যালুটা কি, এন এর ভ্যালুটা হচ্ছে উম, হ্যাঁ, এন এর ভ্যালুটা হচ্ছে তুমি মানে সিঙ্কের কতগুলা ভ্যালু চাও, তোমার কতগুলা ভ্যালু লাগতো, 41টা, মনে আছে? এই যে 41টা ভ্যালু লাগতো। তাহলে দেখো, তাহলে তোমাকে কি করতে হবে, তোমার এই সিঙ্ক সিগন্যালটার সাথে, এই সিঙ্ক সিগন্যালটার সাথে হ্যামিং উইন্ডোটা গুণ দিতে হবে। কারণ কি, এটা তো এখনো ইনফিনিটি পর্যন্ত আছে, এই এই যে সিগন্যালটা এটা তো এখনো ইনফিনিটি পর্যন্ত আছে, এটার সাথে হ্যামিং উইন্ডোটা গুণ দিতে হবে। তাহলে গুণ দিলে কি হবে দেখো, তোমার সিঙ্ক সিগন্যালটা কি ছিল, সাইন 0.5 পাই n-20 ডিভাইডেড বাই পাই n-20, এটা ছিল তোমার সিঙ্ক সিগন্যালটা। এটার সাথে গুণ দিতে হবে কাকে, এই হ্যামিং উইন্ডোটাকে। তো হ্যামিং উইন্ডোর ফাংশনটা দেখো কি আছে, 0.54 - 0.46 কস 2 পাই n বাই n-1, এই যে বড় হাতের এন। তো বড় হাতের এন মানে কি, কয়টা সিঙ্কের ভ্যালু চাও, তুমি কয়টা চাও, 41টা, তাহলে 41 - 1। তাহলে এখানে দেখো কি দাঁড়াচ্ছে, সাইন 0.5 পাই n-20 পাই n-20 ইন্টু, এটার সাথে ইন্টু 0.54 - 0.46 কস 2 পাই n/40। ঠিক আছে, তার মানে তোমার, আচ্ছা সাইনটা, এইটা, এইটার সাথে এটা গুণ দিতে হবে। তো গুণ দিলে তুমি কি পাবা, ফাইনাইট সিংটা পাবা, মানে যে সিংটা কেটে ফেলছো, মানে কাটার পরে যে সিংটা পাবো, ওই ফাইনাইট সিংটাকে বলা হয় হচ্ছে তোমার ফাইনাল ফিল্টারটা, তাই না? তো ফাইনাইট সিংটাকেই বলা হয় এইচ। এখন এইচ এন এর তুমি কয়টা ভ্যালু নিচ্ছ বলো, 41টা, কারণ তুমি যে ফাইনাইট সিংটা বানাচ্ছ এটার মধ্যে 41টা ভ্যালু থাকবে। এইখানে এখন তুমি এক একটা এন এর ভ্যালু বসাবা, বেসায় এইচ এন এর ভ্যালু বের করবা। তো ওরা এখানে অলরেডি বসেছে, কয়টা ভ্যালু বের করছে দেখো, 0 থেকে 40 পর্যন্ত, মানে 41টা ভ্যালু বের করছে। ঠিক আছে, তো ধরো যে কোনো একটা এন এর ভ্যালু আমি চিন্তা করি, যেমন ধরো আমি বললাম n = 1, n = 1 এর ভ্যালুটা কি হবে দেখো, জাস্ট এখানে 1 বসাই দাও। সাইন 0.5 পাই 1 - 20 মানে কত, -19, আর পাই 1 - 20 মানে -19, এগুলো সব গুণ। এটার সাথে হবে 0.54 - 0.46। আচ্ছা, আর এখানে এন এর ভ্যালু হচ্ছে -1, তাহলে 2 পাই, সরি 1,
2π1 ডিভাইডেড বাই 40। আচ্ছা, আগে একটা পজ আছে, 0.46 কজ 2π, এন এর ভ্যালু 1/40। এখন তুমি এই দুইটা ক্যালকুলেটরে বের করো, এটা ক্যালকুলেটরে বের করো, এটাও ক্যালকুলেটরে বের করো, বের করলে এরকমই একটা পাবো, -0.00146, মানে এই যে এই ভ্যালুটা পাবো। আচ্ছা, এখন এখানে একটা সমস্যা হচ্ছে, সমস্যাটা কি দেখো, এন এর ভ্যালু যখন 20 হয়ে যাচ্ছে তখন কিন্তু এটা, দেখো 20 - 20 মানে উপরে জিরো, সাইন জিরোর মান জিরো, আবার নিচেও 20 - 20, তাহলে নিচেও জিরো, 0/0 চলে আসতেছে। 0/0 যেহেতু চলে আসতেছে তুমি তো আর ক্যালকুলেট করতে পারবা না। তো এখন তোমরা ইন্টারমিডিয়েটের লিমিটের অঙ্ক হয়তো করছো অনেকে, এরকম একটা সূত্র দেখছি কিনা জানি না, যে লিমিট থিটা ইকুয়ালস টু জিরো হলে সাইন থিটা বাই থিটা এটা সমান সমান 1। জানি না এই অঙ্ক তোমরা করছো কিনা, ইন্টারমিডিয়েট লিমিটের সাইন থিটা বাই থিটা এটা সমান সমান হচ্ছে 1। তো আমাদেরও ওই কনসেপ্টটাই এখানে খাটাইতে হবে। তো দেখো এন ইজিক্যাল টু যখন 20 হচ্ছে, তখন দেখো এন ইজিক্যাল টু 20 হইলে কি হচ্ছে, সাইন 0.5 পাই, 20 - 20, আর নিচেও আসতেছে পাই, 20 - 20, উপরেও জিরো নিচেও জিরো, তাহলে 0/0, এটা তো আমরা ক্যালকুলেট করতে পারবো না। তাহলে আমাদের একটা ট্রিক খাটাইতে হবে, ট্রিকটা দেখো কিরকম হবে। তাহলে এটা নট মানে নট পসিবল, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের অন্যভাবে জিনিসটা ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখো তোমাকে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। তাহলে দেখো সাইন থিটা মানে উপরে যা নিচেও তা, তাহলে দেখো সাইন 0.5 পাই, এটা কত আছে n - 20, আচ্ছা সরি, সাইন 0.5 পাই 20 - 20, তাই না। আর নিচে আছে হচ্ছে পাই 20 - 20, এখন এটা 0/0 চলে আসতেছে। আর এখানে এটার সাথে তোমার উইন্ডো যেটা, হ্যামিং উইন্ডো যেটা, এটা গুণ হচ্ছে, ওইটা আপাতত থাক। তো দেখো হ্যামি এই ডাব্লিউ এনটা কি, এই যে কজেরটাই, এই যে এই কথাটা, এটাকে ডাব্লিউ এন হিসেবে লিখতেছে। তো দেখো এটা তো তুমি এখন আর ক্যালকুলেট করতে পারবা না, তাহলে তুমি একটা কাজ করো, তুমি এই ফর্মুলাটাতে নিয়ে আসো, তাহলে দেখো কিভাবে করতে পারো। সাইন 0.5 পাই 20 - 20, আর নিচে পাই 20 - 20, এরপরে তুমি ইচ্ছা করে একটা 0.5 পাই গুণ দিয়ে দাও, ইচ্ছা করে একটা 0.5 পাই গুণ দিয়ে দাও। মানে এটা তো তুমি করতে পারবা না, এই জন্য উপরেও একটা 0.5 পাই গুণ দিয়ে দাও, ঠিক আছে। আচ্ছা, এটার সাথে থাকবে হচ্ছে ওমেগা এন, ডাব্লিউ অফ এন। আচ্ছা, এবার দেখো তো এই সূত্রটা বসে গেছে না, এটা চিন্তা করো, সাইন থিটা বাই থিটা, তো এখানে সাইনের থিটাটা কোনটা, থিটা মানে কি সাইনের ভিতরে যেটা থাকবে এই যে, এটাই তো থিটা। আচ্ছা, তো দেখো এখানে থিটা কোনটা, এই যে সাইনের ভিতরে কোনটা আছে এটা, এটাই তো থিটা। নিচেও সেম আছে না দেখো, তাহলে সাইন থিটা বাই থিটা, আর লিমিট থিটা ইকুয়াল টু জিরো, তো সাইন থিটা বাই থিটা, তো এটার মান কত 1, তো এখানে চলে আসবে 1, এটার সাথে হবে 0.5 পাই, এটার সাথে হবে ডাব্লিউ। তো ডাব্লিউ এফ এন কোনটা, এই যে তোমার হ্যামিং 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 উইন্ডো যেটা আছে এটাই, ঠিক আছে। তাহলে এটা হবে হচ্ছে 0.5 পাই ইন্টু 0.54 -0.46 cos 2 পাই, ইন্টু 2 পাই ইন্টু 20/20। 20 কেন বসাইলাম, কারণ এন ইজিক্যাল টু 20 ক্যালকুলেট করতেছি, এই জন্য এন এর ভ্যালুটা 20 বসাই দিই। আর বাকি সব কেসে তুমি এই সূত্র দিয়ে বের করতে পারবা, শুধুমাত্র যখন এন ইজিক্যাল টু 20 হবে তখন সাইনের ভ্যালুটা পুরাটা 0.5 হয়ে যাবে। সরি, আমি 0.5 পাই দিয়ে না, আসলে 0.5 দিয়ে গুণ দিতে হবে, ঠিক আছে, মানে এটা পাই হবে না। পাই তো আগে অলরেডি এখানে আছে, 0.5 এর উপরে 0. পাই হবে না, শুধুমাত্র 0.5 দিয়ে। তো যখন এন ইজিক্যাল টু 20 হবে তখন তোমাকে এই যে সাইনটি 0.5 চলে আসবে। আর বাকি সময় সূত্র হচ্ছে এটা, বাকি সময় সূত্র হচ্ছে এইভাবে তুমি এক একটা বসায় এন এর ভ্যালু গুলো পেয়ে। আর কারো কোনো সমস্যা থাকলে বলো।
তার কোনো সমস্যা নেই। হ্যাঁ, স্যার সমস্যা হচ্ছে কারেন্ট চলে গেছিল, ঠিক মাঝখানে আছে, কি তুমি বলছেন অনেক কিছু রেকর্ডিংটা শুনতে পারিনি। রেকর্ডিংটা ভালোভাবে দেখো, দেখে আমাকে নেক্সট ক্লাসে বলো তোমাদের কোনো প্রবলেম আছে। জি স্যার, আপনি রেকর্ডিংটা স্যার দিয়ে দিন একটু। আচ্ছা, রেকর্ডিং দিয়ে দেবো। আর আমরা হচ্ছে নেক্সট ক্লাস আমাদের কবে, রবিবারে কি? জি স্যার, রবিবারে। রবিবারে আমাদের সিটিটা হবে আর কি, যে সিটিটা হয় নাই। জি স্যার, রবিবারে তো সিটি নেওয়া লাগবে তো। হ্যাঁ, রবিবারে সিটি হবে। আমাদের আরো বেশ কিছু জিনিস বাকি আছে, আমাদের তো আরেকটা অনলাইন ক্লাস লাগবে। আচ্ছা, আমাদের তো টাইমও নাই স্যার, 21 তারিখতে পরীক্ষা। এখন এগুলা অ্যাডই করা হয়েছে অনেক পরে, আমি তো হঠাৎ করে এগুলা অ্যাড করা হয়েছে। ঠিক আছে, আমি এই যেগুলা পরীক্ষার আগে কি পড়াইছি এগুলা পরীক্ষা দিতে হবে? ভালোভাবে দেখো, এগুলা দেখলে না, এর বেশি তোমার পড়া লাগবে না। এগুলা যদি বুঝো তাহলে পারবে। ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্স জুম থেকে নিয়ে নিব, ওনার অ্যাটেন্ডেন্স রাখতে পারবো না ক্লাস না। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এই রবিবারে আমাদের সিটি হবে আর কি, এটা যারা জানেন ওদেরকে একটু বলে দিই। জি স্যার স্যার। সিলেবাসটা তো আমাদের জেড ট্রান্সফর্ম আর ডিএফটি তো স্যার। হ্যাঁ হ্যাঁ, ডেট ট্রান্সফর্ম আর হচ্ছে তোমাদের ডিটিএফ। জি স্যার। আচ্ছা, তোমরা ভিডিওটা দেখো, এরপরে যদি কারো কোনো প্রবলেম থাকে তো ওইটা আমাকে বলবে, ঠিক আছে? স্যার আমরা হচ্ছে অনেকে একটা ডিভাইস নিয়ে জয়েন আছি স্যার, তো জুম থেকে দিলে তো স্যার আমাদের অ্যাটেন্ডেন্সটা নেওয়া হবে না। তুমি স্যার এখানে অ্যাটেন্ডেন্স ইলেকট্রিক। নিয়ে এত বদার্ড হয়েছে, ঠিক আছে? ডোন্ট বি সো ওকে স্যার। বদার্ড অ্যাবাউট ইউর অ্যাটেন্ডেন্স। ক্লাসটা বুঝছো কিনা তুমি এটা মাথায় রাখো। জি স্যার, স্যার সবাই ক্লাসটা বুঝি স্যার। হ্যাঁ, ওইটা বুঝলে ঠিক আছে, তুমি অ্যাটেন্ডেন্স নিয়ে ডোন্ট বি সো বদার্ড অ্যাবাউট। অ্যাটেন্ডেন্স দিয়ে তুমি করবা কি? তার নাম্বার থাকতো তো